শুভেচ্ছা। দর্পণ থিয়েটার সিলেট আয়োজিত থিয়েটার সংলাপ পর্ব সাথে আপনাদেরকে স্বাগত। সুপ্রিয়দেব শান্তের সমন্বয়ে আজকের এই আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্য নির্দেশক, নাট্যকার, অভিনেতা, বাংলা নাটকের অগ্রগণ্য পুরুষ, বীর মুক্তিযোদ্ধা বিমল ভৌমিক, মলয় ভৌমিক, দুঃখিত। দাদা নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। করোনা কালে যতটা ভালো থাকা যায় ঘরের হ্যাঁ মধ্যে হ্যাঁ, বন্দি থেকে। জি দাদা, কি আমি শুরু আমাদের অভিনেতার বিষয়বস্তু হচ্ছে অভিনেতার প্রস্তুতি। তো এর আগে আচ্ছা। আমি আমি আমরা দীর্ঘদিন থেকে এইটা হচ্ছে আমাদের 7 নম্বর পর্ব। আমরা 6টা পর্ব করেছি। আমাদের মূল বিষয়টাই ছিল অভিনেতার প্রস্তুতি। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে বিষয়ভিত্তিক একটা অনুষ্ঠান, থিয়েটার সংলাপ দর্পণ থিয়েটার থেকে আমরা করি। তো আমরা আজকে আপনার কাছ থেকেও শুনবো যে অভিনেতার প্রস্তুতির বিষয়ে। সেটা হতে পারে একাডেমিক ডিসকাশন, হতে পারে প্রাতিষ্ঠানিক ডিসকাশন, হতে পারে আপনার নিজস্ব একটা মত, যে কোনো একটা নিয়ে আপনি আলোচনা করবেন। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আপনাদের মতো বিজ্ঞ যারা আছেন ওনাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের মতামত শুনবো অভিনেতার প্রস্তুতি নিয়ে। দেন ওখান থেকে আমরা তখন নিব যে কোনটা নিয়ে আমি কাজ করতে পারি। এই হচ্ছে আমাদের উদ্দেশ্যটা এবং এই কারণে আজকে আপনাকে আমার নিয়ে আসা, আমরা খুবই কৃতজ্ঞ আপনি এসেছেন। এবং আমার ধারণা আপনার এক পর্বে আমাদের হবে না, 1 ঘন্টার পর্ব, অনেকগুলো পর্ব আপনাকে নিয়ে করব। প্রথমে কৃতজ্ঞতা, আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন আমাদেরকে। এবং শুরুতেই আমরা দাদা একটা কবিতা শুনতে যাব, যদি আপনি অনুমতি দিন আমরা কবিতা শুনবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি প্রথমেই দর্পণ থিয়েটারকে অভিনন্দন জানাই যে বিশ্বব্যাপী যে মানবিক বিপর্যয়ের মধ্যে আমরা অবস্থান করছি, আমরা ঘরে বন্দি আছি, আমরা মঞ্চে কাজ করতে পারছি না, আমাদের মধ্যে নানা আতঙ্ক, কবে কোভিড-19 থেকে আমরা মুক্তি পাবো জানি না। এই অনিশ্চিত অবস্থার মধ্যে যে অন্তত সৃজনশীল কিছু আলোচনা বা আড্ডার আয়োজন করেছেন দর্পণ থিয়েটার, এই জন্যে দর্পণ থিয়েটারকে এবং তার সাথে যুক্ত সমস্ত ব্যক্তিবর্গ, টেকনিশিয়ান সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ দাদা। আমার তো আমরা মনে হয় যে আপনি একটা কবিতা, হ্যাঁ, একটা কবিতা শুনে আসি। ফেলে হাতে তুলে নিল অস্ত্র, ঝাঁপিয়ে পড়লো মুক্তিযুদ্ধে। মায়ের জন্য জয় করে আনলো লাল সবুজের পতাকা। বিজয়ের বেশে স্বাধীন দেশে নিমগ্ন হলো শিল্পের সাধনায়। প্রগতিশীল সমাজ নির্মাণের লড়াইয়ে তার হাতিয়ার নাটক। থিয়েটারের মাধ্যমে তিনি আঘাত করতে চান দর্শকের বোধ ও মননে। অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মলয় ভৌমিক বাংলাদেশে পথনাটক আন্দোলন, বিশেষ করে উত্তরাঞ্চলে মুক্ত নাটক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পেশায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হলেও তিনি নাট্যজন হিসাবেই বেশি পরিচিত। 1984 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ 7 বছর তিনি জোটের আহ্বায়ক ছিলেন। 1985 থেকে 1991 সাল পর্যন্ত মুক্ত নাটক দলের জাতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, বেশ কয়েকবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন তিনি। আইটিআই বাংলাদেশ কেন্দ্রের অন্যতম নির্বাহী সদস্য মলয় ভৌমিক 2010 সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় পরিষদেরও সদস্য। নাট্য আন্দোলন সমাজ পরিবর্তন আন্দোলনের একটি অংশ। এ মন্ত্রে দীক্ষিত হয়ে 1979 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় অনুশীলন নাট্যদল। দলের কর্ণধার মলয় ভৌমিকের নেতৃত্বে বছরের বাংলা নাট্যের অসাম্প্রদায়িক আঙ্গিকগুলোকে তুলে এনে
বর্তমান সময়ের সুর, তাল, লয়, ছন্দ, গতির সঙ্গে মিলিয়ে স্বতন্ত্র একটি নাট্য আঙ্গিক তৈরি করেছে তারা। মলয় ভৌমিক এখন পর্যন্ত ৩৫টির বেশি মঞ্চনাটকে অভিনয় করেছেন, ছিলেন রাজশাহী বেতারে নিয়মিত নাট্যশিল্পী। অশোক টেলিভিশন নাটকের অভিনেতা, নাট্যকার তিনি। তার রচিত মঞ্চনাটকের সংখ্যা ২৬ এবং তিনি ৩৬টিরও বেশি নাটক নির্দেশনা দিয়েছেন। তার উত্তরখনা নাটক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পাঠ্যসূচিভুক্ত। ঐতিহ্য প্রকাশনা সংস্থা ২০১০ সালের ২১শে বইমেলায় মলয় ভৌমিকের নাটক সংগ্রহ নামক গ্রন্থ প্রকাশ করে। সাহিত্যে অবদানের জন্য ২০১৭ সালের বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তিনি। তাকে ১৯৯২ সালে ঢাকার লোকনাট্য দল নাট্যকর্মী পদক, ২০০৮ সালে মনির চৌধুরী সম্মাননা ও ২০০৯ সালে আরণ্যক নাট্যদল কর্তৃক আরণ্যক দীপস্মৃতি পদক প্রদান করা হয়। দর্পণ থিয়েটার সিলেট আজন্ম শিল্পী সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা মলয় ভৌমিকের দীর্ঘ থিয়েটার জীবন কামনা করছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ বীর মুক্তিযোদ্ধা, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা মলয় ভৌমিকের বর্ণাঢ্য শিল্পী জীবনের অত্যন্ত সংক্ষিপ্ত অংশ শুনলাম। আমি জানি না সবাই শুনতে পেরেছেন কিনা, কারণ আমরা আজকে নতুন ভাবে করেছি, এই জন্য আমি বুঝতে পারছি না আপনারা শুনেছেন কিনা। যদি না শুনে থাকেন আমরা ক্ষমা প্রার্থী, আর যদি শুনতে কষ্ট হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। আমি দাদাকে সরাসরি স্ক্রিনে আশা করছি, দাদা এক্ষুনি চলে আসবেন স্ক্রিনে, আমরা তার মুখে শুনবো আমাদের অভিনেতার প্রস্তুতি। আমার মনে হচ্ছে যান্ত্রিক সমস্যার কারণে দাদা ঢুকতে পারছেন না, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায়? আন্তরিকভাবে দুঃখিত, আজকে যান্ত্রিক সমস্যা হয়ে গেল আমাদের, আমরা খুবই দুঃখিত। তো এবং আমরা আবারও আনন্দিত দাদা চলে এসছেন। দাদা দুঃখিত আমরা যান্ত্রিক বিভ্রাটের না, জন্য। ঠিক আছে। কবিতার বিষয় তো জানলামই যে এটি আমার কর্মকাণ্ড নিয়ে আমার জন্য অস্বস্তিকর। আমি খুব প্রচার বিমুখ মানুষ, কাজে বিশ্বাসী। তো ঠিক আছে, তবু ধন্যবাদ, যদিও ওটি খুবই অস্পষ্ট, ভেঙে ভেঙে আসছিল। যাই হোক, আমার মনে হয় যে যে যান্ত্রিক গোলযোগ গোলযোগ হচ্ছে, আমরা কিছু কাজের কথায় চলে আসি। সেটাই। সেটা যদি সূচনা করেন। না দাদা, যেটা হচ্ছে যে আমরা আজকে যেটা করলাম আমরা এর আগে করি নাই, সেটা আজকে কিন্তু আপনাকে দিয়ে শুরু করেছিলাম। ওই যে আপনার নতুন একটা ফিচার করেছিলাম আমরা, অডিও হ্যাঁ, ভয়েস এবং ছবি দিয়ে। তো ওখানে কোথাও একটা হ্যাঁ, সমস্যা কিন্তু হয়ে গেছে, এই জন্য নেট। অডিওতে সমস্যা হচ্ছিল। হ্যাঁ 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 দাদা, আমাদের মূল আলোচ্য বিষয়, যেহেতু সময় আমাদের অনেক কম, হ্যাঁ, 1 ঘন্টা সময় কম। আজকে,
এবং ঠিক হ্যাঁ 11টা আমরা শেষ করব। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে অভিনেতার প্রস্তুতি। এবং এখানে আপনাকে নিয়ে কথা বলার সময় আমরা কিছু অংশ বাদ দিয়ে গিয়েছি টাইমের জন্য, এবং কিছু চেয়েছি আপনার মুখ থেকে শুনতে। যেমন আপনার ধর আপনার একটা আন্দোলনের আপনার জীবন আছে, উত্তরবঙ্গে আপনার সাংবাদিকতার জীবন আছে, পুলিশ নির্যাতনের একটা জীবন আপনার আছে। এই বিষয়গুলো আসলে আমরা ওখানে বলি নাই, আপনার মুখ থেকে শোনার জন্য ওইটা হচ্ছে না, শুনবো। এগুলো পাশাপাশি আমার মনে হয় যে খুব জরুরি কিছু নয়। আমরা বরং সেইটাই, জরুরি বিষয়ে চলে আসি, অভিনেতার প্রস্তুতি। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে অভিনেতার প্রস্তুতি, যদি ওখান থেকে আপনি শুরু করেন। হ্যাঁ, এখানে প্রথমত বলি যে এটি এই করোনা কালে এটি হওয়া উচিত আমার মনে হয় যে নাট্যকর্মীদের জন্য খুবই জরুরি একটি আলোচ্য বিষয়। কেননা আমরা অনেকেই থিয়েটার করছি, মঞ্চে দাঁড়াচ্ছি, হয়তো এক ধরনের সস্তা জনপ্রিয়তাও পাচ্ছি, কিন্তু আমাদের যতটা প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি যথাযথ হচ্ছে কি নিয়ে এটি নিয়ে প্রশ্ন তোলা যায়। এখন এই প্রস্তুতিটি প্রথমেই বলে নেই যে এটি দুভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি অভিনেতা হয়ে উঠেছেন, তারপর আপনি পারফরমেন্সে যাবেন, তখন কি প্রস্তুতি। আর আরেকটা হচ্ছে যে আপনি অভিনেতা হয়ে উঠতে গেলে আপনার কি প্রস্তুতি প্রয়োজন। তো আমি যতদূর অনুমান করছি যে অভিনেতা হয়ে উঠতে গেলে কি প্রস্তুতি প্রয়োজন সেটি বেশি জরুরি বোধহয় আপনাদের আলোচনার জন্য। দেখুন, জি। আমার যে থিয়েটারের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে আমি থিয়েটার অনেকটা যদি বুঝে করি তাহলে এটি 42-43 বছর, আর না বুঝে করলে 60 বছর। যে যখন আমি কিছুই বুঝতাম না মঞ্চে দাঁড়িয়ে যেতাম, কিন্তু দেখুন ওই অভিজ্ঞতা কিন্তু আমাকে বুঝতে সহযোগিতা করেছে। আমাদের অতীতে যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, থিয়েটার বিভাগগুলো বিশ্ববিদ্যালয়ে ছিল না, তখনও তো থিয়েটার ছিল, বড় বড় অভিনেতা ছিল। কোথায় সৌম্যমিত্র, উৎপল দত্ত কোথায় শিখেছেন, রবীন্দ্রনাথ কোথায় অভিনয় শিখেছেন, কিন্তু এটি জীবন থেকে আসে। অথবা আমাদের যে বাংলা নাট্যের অতীত, সুদূর অতীত থেকে হাজার বছর থেকে নানা ধরনের পারফরমেন্স, সেটি ন্যারেটিভ হতে পারে, অনেক কিছু হতে পারে। আহ কখনো রামায়ণের পালা হচ্ছে, কখনো গম্ভীরা হচ্ছে, এগুলো কিন্তু মানুষ গুরু পরম্পরা অথবা প্রকৃতির বোধ থেকেই শিখেছে। কিন্তু সে যা শিখেছে তাতে সেগুলোকে পরবর্তীতে কিন্তু তত্ত্বায়ন করা হয়। সেই তত্ত্বায়ন কিন্তু এ কথা বলে দেয় যে যারা অতীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা না নিয়ে অভিনয় করেছেন, ভালো অভিনয় করেছেন, তারা কিন্তু তাদের অজ্ঞাতসারেই সেই তত্ত্বগুলোকেই আসলে তার অনুশীলনে নিয়েছেন। তো আমরা এটা জানি যে অভিনেতার প্রস্তুতি বিষয়ে নানা ধরনের ব্যাকরণগত দিক আছে, বা যেটাকে একাডেমিক দিক আছে। তার মধ্যে বোধহয় পৃথিবীব্যাপী এখনো প্রাসঙ্গিক এবং জনপ্রিয় সেটা হচ্ছে কনস্টান্তিন স্তানিস্লাভস্কির মেথড, যেটাকে বলা হয়, যেখানে 10টি উপাদান আছে আহ, একজন অভিনেতার জন্য, এবং যেটাকে বেসিক্যালি মেথড হলেও সেগুলোকে বলা হয় সাইকো টেকনিক। আমি কিন্তু ওই মেথড আলোচনার প্রাসঙ্গিকতায় একটু আসবো অন্যভাবে। বরং আমি এই মেথড কাজ করতে করতে শিখেছি। পরে আরো থিয়েটার নিয়ে যারা বলেছেন, বার্টল ব্রেস্ট বলেছেন, মায়ারহোল্ড বলেছেন, গটস্কি বলেছেন, পিটার ব্রুক বলেছেন, কে না বলেছেন, এগুলো তো থিয়েটার করতে করতে আমাদের চর্চা করতে হয়েছে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যদি মিলিয়ে একটু ভিন্নভাবে ব্যাপারটাকে উপস্থাপন করি, এবং তার প্রেক্ষিতে যদি তত্ত্ব আসে তাহলে আসবে। আমি চেষ্টা করছি সেই জায়গার থেকে আসার। প্রথমত হচ্ছে যে আমি যে অভিনেতার প্রস্তুতির কথা বলছি, তাহলে অভিনয় বলতে আমি কি বলবো, কি বুঝবো, যে অভিনয় কোনটি। এ নিয়ে কিন্তু অসংখ্য সংজ্ঞা আছে, নাটক কি তা নিয়ে নানা কথা বলা আছে। আমি আমার মতো করে যে এটা সাজাই সেটা হচ্ছে যে অভিনয় হলো একজন অভিনেতার কাছে তার নিজের ব্যক্তিত্বের ওপরে অন্য একটি ব্যক্তিত্বকে, বা নিজের ব্যক্তিত্বের ওপর অন্যের অন্য বা ভিন্ন ব্যক্তিত্বকে সচেতনভাবে আহ মানে পরিচালনা করার একটি কৌশল। কথাটা জটিল হচ্ছে কিনা জানি না। ধরুন আমি সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার অভিনয় করতে চাই। অভিনয়টা কে করছে? মলয় ভৌমিক। বা আপনি হুমায়ুন জুয়েল আপনি করছেন। কে চালাচ্ছে সিরাজউদ্দৌলাকে? জুয়েল চালাচ্ছে বা মলয় ভৌমিক চালাচ্ছে।
তাহলে জুয়েল বা মলয় ভৌমিকের একটি ব্যক্তিত্ব ছিল, সে সিরাজদৌল্লা নামক আরেকটি ব্যক্তিত্বকে নিজের উপরে ইম্পোজ করছে, অর্থাৎ মঞ্চে সে সিরাজদৌল্লার ব্যক্তিত্বকে মূর্ত করে তুলছে। কিন্তু এই মূর্তটা করে তুলছে কে? তা সব থেকে সক্রিয় অংশ কোনটি? ভেতর থেকে যে মলয় ভৌমিক অথবা জুয়েল সিরাজদৌল্লাকে মঞ্চে সক্রিয় করে তুলছে। তাহলে প্রস্তুতির জায়গাটি সিরাজদৌল্লার নয়, মলয় ভৌমিকের বা জুয়েলের। এই জায়গায় আমি যদি বলি যে আমি অত্যন্ত সচেতন থেকে অন্য একটি ব্যক্তিত্ব, যাকে আমি কল্পিত ব্যক্তিত্ব হতে পারে, নানা ধরনের থিয়েটার হয়, সেখানে সব যে ঐতিহাসিক চরিত্র হতে হবে তা নয়, নাট্যকার অনেক কল্পিত চরিত্র আঁকেন, সমাজের নানা প্রতিনিধিত্বশীল চরিত্র তিনি তার কল্পনায় আঁকেন। সেই কল্পিত চরিত্রকে আমি কতটা সাকসেসফুলি বিশ্বাসযোগ্য করে তুলতে পারি, কতটা সফলতার সাথে মঞ্চে দর্শকের সামনে পরিচালিত করতে পারি, এর যে দক্ষতা, এই দক্ষতাটা অর্জন করাটাই হচ্ছে আসলে অভিনয়ের দক্ষতা অর্জন করা। তাহলে আমার প্রস্তুতির প্রশ্নটি আসছে, একজন অভিনেতাকে দক্ষ হয়ে উঠতে হবে। এবার আমি এই দক্ষতাটাকে দুটো ভাগে ভাগ করতে চাই। একটি হচ্ছে যা স্ট্যানিস্লাভস্কিরা বলেছেন, যেগুলো হচ্ছে টেকনিক। কিন্তু এই টেকনিকের মধ্যে আমরা জানি ম্যাজিক ইপ থেকে শুরু করে, অর্থাৎ মানে জাদুকরি যদি থেকে শুরু করে আমাদের কনসেন্ট্রেশন, ইমাজিনেশন, অবজারভেশন, এসব নানা বিষয় রয়েছে। এগুলোকে যে আমি করায়ত্ত করব, সেইটি যেমন আমি যদি বলি অবজারভেশন, অর্থাৎ পর্যবেক্ষণ করব, আমি সমাজকে পর্যবেক্ষণ করব। দেখুন, আমি করলে একভাবে করব, কারণ আমার জ্ঞান, অভিজ্ঞতা বা পারসেপশন, প্রত্যক্ষণ যেটাকে বলে সাইকোলজিতে, সেই অভিজ্ঞতা আর আপনি জুয়েল, আপনার অভিজ্ঞতা এক নয়। একই জিনিসকে আপনার অভিজ্ঞতার দ্বারা আপনি একভাবে দেখবেন, আমি আর একভাবে দেখব। এখন প্রশ্নটা হলো, অভিনেতার জন্য কিন্তু সব দিক থেকে দেখবার যোগ্যতাটি থাকতে হবে। কিন্তু এই দেখার যোগ্যতাটি মূলত একজন ডিরেক্টর নাটককে যেভাবে ব্যাখ্যা করবেন, ইন্টারপ্রিটেশন করে দেবেন, অভিনেতাকে সেইটা ধরে এগোতে হবে। তো তাহলে এগুলো কিন্তু টেকনিকের দিক। এই যে আমি বললাম যে আমি দেখলে একভাবে দেখবো, আবার একজন মানে গ্রামের সাধারণ মানুষ দেখলে একই ঘটনাকে সে আর একভাবে দেখবে, তার মানে উভয়ের অভিজ্ঞতার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমার কাছে টেকনিকের আগে বেশি প্রয়োজন হচ্ছে একজন অভিনেতাকে তার নানামুখী জ্ঞানের চর্চা করা। তার মধ্যে ইতিহাস, ভূগোল রয়েছে, আমাদের ধরুন গণিত, রাজনীতি, সমাজনীতি, আমাদের অ্যানথ্রোপোলজি, সাহিত্য, সমাজকে দেখা, মানুষকে গভীরভাবে দেখা, ইভেন অ্যানাটমি, সবকিছু। মানে আমরা যদি বলি, মানে কোন ডিসিপ্লিনকে বাদ রাখলে চলবে না, সব ডিসিপ্লিনকে বয়েল ডাউন করে, অর্থাৎ একেবারে সবগুলো মিলিয়ে মিশিয়ে একটা পোক্ত অভিজ্ঞতায় তাকে যুক্ত হতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের এককালে যেসব অভিনেতা অভিনয় করতেন, সে সময় তো তাদের এত অভিজ্ঞতা ছিল না, পৃথিবীর রাজনীতি তাদের বুঝতে হতো না হয়তো, কেননা সেখানে তিনি টেকনিকে, গুরু পরম্পরা টেকনিকটাকে আবিষ্কার করেছেন। কিন্তু দেখুন, তখনকার যে থিয়েট্রিক্যাল কর্মকাণ্ড হতো, তার বিষয়বস্তু অত্যন্ত সরল ছিল। একেবারে আপনি রামায়ণকে বুঝলেই রামায়ণের পালা করতে পারছেন, বা মহাভারতকে বুঝলেই মহাভারতের পালাটি করতে পারছেন, অনেক সহজ সরল। কিন্তু আজকের থিয়েটার তো বিশ্ববিখ্যা নিয়ে কাজ করে, নানা দিক নিয়ে কাজ করে, নানা পরীক্ষা নিরীক্ষা হয়। সুতরাং একজন অভিনেতার যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতির জন্য প্রথম দরকার হচ্ছে তার জ্ঞান অর্জন করা। আমি এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা আদৌ বলছি না। একজন অভিনেতা, তিনি যদি ভালো অভিনেতা হয়ে উঠতে চান, তার এসএসসি, এইচএসসি অথবা মাস্টার্স, অনার্স এসব ডিগ্রি না থাকলেও চলবে। কিন্তু যে বিষয়গুলো বললাম, যে ইতিহাস, দর্শন, রাজনীতি, সমাজবিজ্ঞান,
মনোবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি বা ম্যাথমেটিক্স, ফিজিক্স, এইসব সম্পর্কে মিনিমাম একটি জ্ঞান যদি তার না থাকে, তাহলে ওই যে সাইকো টেকনিক গুলো যার দ্বারা সে অভিনয়কে মূর্ত করে তুলবে, সেই জায়গায় তার কিন্তু ঘাটতি থেকে যাবে। ওই যে বললাম যে আপনি দেখলে এক চোখে দেখবেন, আমি দেখলে আরেক চোখে দেখব। সেই জায়গাটায় কিন্তু আমাদের মনে হয় যে প্রথম প্রস্তুতিটি দরকার, যে এটি একটি বুদ্ধিভিত্তিক শিল্প, বুদ্ধিভিত্তিক কাজ। থিয়েটার অন্যান্য শিল্প যে বুদ্ধিভিত্তিক কাজ নয় তা বলছি না, কিন্তু থিয়েটার মানে অনেক বেশি, কেননা এটা যৌগিক শিল্প। এখানে একজন অভিনেতাকে নানা কিছু জানতে হয়। সেই জন্য তার লেখাপড়াটা, বিদ্যা অর্জনটা, জ্ঞান অর্জনটা, সমাজকে দেখা, সমাজকে জানা, ইতিহাসকে স্মরণ করা, বিজ্ঞান চেতনা, যুক্তি মনস্কতা, এগুলো তার থাকতে হবে। ফিলোসফিকে বোঝার ক্ষমতা তার থাকতে হবে। এটি না থাকলে টেকনিকের জায়গাটাতে সে কিন্তু ফেল করবে। আমি উদাহরণ দিয়ে টেকনিকের জায়গায় আসি। একজন অভিনেতার মঞ্চে দাঁড়িয়ে যখন সে অভিনয়কে মূর্ত করে তোলে, তার তিনটি ভাষা খুব জোরালোভাবে কাজ করে। একটি ভাষা হচ্ছে তার বাচিক ভাষা, আরেকটি হচ্ছে তার দৈহিক ভাষা, আরেকটি হচ্ছে তার অভিব্যক্তির ভাষা, এক্সপ্রেশনাল ল্যাঙ্গুয়েজ। এই তিনটি দিয়ে সে অভিনয়কে মূর্ত করে। এই তিনটি কিন্তু টেকনিক। কিন্তু একটু খেয়াল করে দেখুন, বাচিকের ক্ষেত্রে কিভাবে কাঁদলে বা কিভাবে হাসলে ঠিক চরিত্র বা ওই মুহূর্তের থিয়েট্রিক্যাল মোমেন্ট যা চাচ্ছে তা পাওয়া যাবে, এটি বুঝবো কি করে? অভিনেতা এটি বুঝবে কি করে? ডিরেক্টর কি তাকে মানে ক খ গ ঘর মতো শেখাবে? একজন ডিরেক্টর যদি অভিনেতাকে অভিনয় শেখাতে আসে, তাহলে বলা হয় তিনি আসলে কোনো উঁচু মাপের ডিরেক্টর নয়। ডিরেক্টরের কাজ হলো অভিনেতাকে বিষয়টি বুঝিয়ে দেওয়া। অভিনয় হচ্ছে, অভিনেতা একটা দোকান সাজিয়ে বসবে, যেমন আহ একটি কাপড়ের দোকানে নানা ধরনের শাড়ি আছে, ডিরেক্টর তার থেকে একটি শাড়ি দেখিয়ে বলবে এই শাড়িটি দাও, অভিনেতাকে সেটি দিতে হবে। আমাকে 1000 ধরনের হাসি জানতে হবে, ডিরেক্টর বলবে যে এই 1000-এর মধ্যে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এইটি দাও তুমি। সে এইটুকু পছন্দ করবে, কিন্তু হাসিটি সে দেখিয়ে দেবে না। এটি অর্জন করতে হবে অভিনেতাকে। তাহলে অভিনেতার ওই যে মানে যেটাকে, যার দ্বারা তার পারসেপশন তৈরি হয়, অতীত অভিজ্ঞতা, জ্ঞান, যার দ্বারা বা তাকে মানে তার প্রজ্ঞা তৈরি হয়, এই প্রজ্ঞাটি না থাকলে কিন্তু তার কণ্ঠস্বরের ব্যবহার সে করতে পারবে না। তার দৈহিক শৈলী বা দৈহিক ব্যবহার কি করলে শিল্প সম্মত হবে, এই বোধ তারই থাকতে হবে। না হলে সে ওভার অ্যাক্টিং করবে অথবা আন্ডার অ্যাক্টিং করবে, কিছুই হবে না। নর্তন কুর্তন করে অভিনয় হয় না। অথবা যদি এক্সপ্রেশন, আমার এক্সপ্রেশন বা অভিব্যক্তি এমন হওয়া দরকার যে আমি মন খারাপ করে আছি। এখন মন খারাপ আর কান্না তো এক নয়, এইটা বোঝার ক্ষমতা তো অভিনেতারই থাকতে হবে। সুতরাং আমি আপনাকে একটু কথা বলার সুযোগ দিয়ে বলে দিচ্ছি যে অভিনেতা হয়ে উঠতে হলে প্রথমত তাকে অনেক বেশি শিক্ষা দীক্ষা, আমি সাধারণ ভাষায় বলছি, শিক্ষিত হতে হবে। এই শিক্ষা এই সার্টিফিকেটের শিক্ষা নয়, গোল্ডেন এ প্লাসের শিক্ষা নয়, প্রকৃত শিক্ষা। সে প্রকৃতিকে জানবে, সে সাঁতার জানবে, গাছে উঠতে জানবে, মানুষকে চিনবে, নানা ধরনের মানুষকে সে বুঝতে শিখবে। একইভাবে যে স্ক্রিপ্টটি নিয়ে সে কাজ করছে, সে স্ক্রিপ্টটির যে ইন্টারপ্রিটেশন ডিরেক্টর দিচ্ছেন, একসময় এটি ডিরেক্টর বা পরিচালক নির্ভর শিল্প ছিল না, এখন কিন্তু বিশ্বব্যাপী এটা একটি পরিচালক নির্ভর শিল্প। শেষ বিচারে পরিচালকই হচ্ছে সর্বে সর্বা। তো তাহলে পরিচালকের সাথে যে ইন্টারাকশন করার ক্ষমতাটা তার থাকতে হবে। পরিচালকের কাছে সে বন্দিতা নয়, পরিচালকের দায়িত্ব হচ্ছে অভিনেতাকে বুঝিয়ে দিয়ে তাকে স্বাধীনতা দিয়ে দেওয়া। কিন্তু গোটা নাটকটা একা করা যায় না, সকলের সাথে সকলকে সমন্বয় করে নিতে হয়। এই সমন্বয় করবার ক্ষমতা, অথবা আমরা যখন নাটকে বলি, অভিনেতা অনেক সময় বলে না গতি পড়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, অথবা বলা হচ্ছে যে না রিদিম ফেল করছে। এই যে রিদিম সেন্স অথবা গতির অভিজ্ঞতা, এগুলো কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার, যা দীর্ঘ অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়। প্রথম অনুশীলনটি হচ্ছে তাকে শিক্ষিত হওয়ার অনুশীলন, যা দীর্ঘদিনের চর্চা নানা ধরনের বই পুস্তক আজকের যুগে পড়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে টেকনিক গুলোর জন্য, সেটা সায়েন্স হাউসকে সাইকো টেকনিক হতে পারে, অন্যদের দেওয়া নানা টেকনিক হতে পারে, এমনকি ওই যে 3টি ল্যাঙ্গুয়েজের টেকনিক,
আমরা জানি যে একমাত্র বাচিকের জন্যই ব্যাপকভাবে বছরের বছর অনুশীলন করা যায়। এর বিশাল ব্যাকরণ রয়েছে, ভয়েস প্রোডাকশন বলা হয়, অথবা এক্সপ্রেশন নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে। ফিজিক্যাল আমরা জানি যে অনেক জায়গা প্রবীর গুহ করছেন, আমাদের এখানে ফিজিক্যাল অ্যাক্টিং এর উপর কাজ করছেন অনেকেই। আমরা মায়ারলের কথা জানি, তিনি ফিজিক্যাল জায়গার উপর জোর দিয়েছেন, সেগুলোরও ব্যাকরণ আছে। কিন্তু এগুলো বুঝতে হলে আমাকে আগে শিক্ষিত হতে হবে। আমি প্রাথমিকভাবে এই দুটো জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি, যে প্রস্তুতির জন্য প্রথমে দরকার শিক্ষিত হওয়া, দ্বিতীয়ত হচ্ছে অভিনয়ের টেকনিক গুলোকে জন্য তাকে ব্যাপক অনুশীলন করতে হবে। এই দুটোর পরে আসবে শিল্পের প্রশ্ন। আমি অনেক প্র্যাকটিস করে দাঁড়ালেই, মঞ্চে দাঁড়ালেই সেটি শিল্প হয়ে উঠবে, সেটি কিন্তু খুব কঠিন ব্যাপার। শিল্প বোধ অর্জন করা, এটি কোথাও লিখে দিয়ে হয় না। যদি বলা হয় কলা কি, শিল্প কি, এর কোনো ব্যাখ্যা হয় না। এর হাজার রকম বই পুস্তক পড়ে অনেক বোঝার চেষ্টা করা হতে পারে, কিন্তু এটি হচ্ছে একেবারেই তিজন বাই, যে সারা রাত জেগে অভিনয় করতেন, মহাভারতের পালা গাইতেন, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কিন্তু শিল্প বোধটা সে কোত্থেকে অর্জন করেছে? জীবন থেকে। সে বুঝতে পারছে যে কিভাবে তার কথা দর্শক নিচ্ছে, এটা তো জীবন্ত মাধ্যম। তো এই শিল্প বোধ তৈরি করবার জন্যও কিন্তু তার আগের দুটো পর্যায়কে ব্যাপকভাবে অনুশীলনের মাধ্যমে অতিক্রম করে আসতে হবে, তবে সে বুঝতে পারবে যে তার এটা শিল্প কি শিল্প না। আমি কত জোরে চিৎকার দিলে সেটা আহ চেঁচানো, চিৎকার দিতে বলা হয়েছে, কিন্তু অনেক জোরে চিৎকার করলে তো শিল্প থেকে হারিয়ে যাব। কাঁদতে বলা হয়েছে, হাউমাউ করে বাস্তবে লোকে কাঁদতে পারে, এটা বুঝতে হবে। অভিনয় একটি শিল্প। ভিখারি, ভিখারিকে দিয়ে ভিখারির অভিনয় সম্ভব না। কারণ আমি শুরুতেই বলেছি, সচেতন ভাবে অন্য ব্যক্তিত্বকে শিল্পসম্মত ভাবে পরিচালিত করবার প্রক্রিয়াটা বা টেকনিকটাকেই আমি বলছি অভিনয়। আমি আপাতত এই পর্যায়ে রাখছি। আমার মনে হয় যে আপনি নিজে, আপনার কাছ থেকেও কিছু শুনি, আবার কথোপকথন হোক। দাদা, এখানে একটা প্রশ্ন এসছে অভিনেতার প্রস্তুতির ব্যাপারে। বলছি, বর্তমান সময়ে নাট্যকর্মীরা না নিজে সেই পথে এগোচ্ছে, না থিয়েটার সেই প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে। এজন্য ভালো মানের প্রযোজনা আসছে না। এক্ষেত্রে দায় কার, থিয়েটার কর্মীর না সেই থিয়েটার দলের? আমি মনে করি যে অত্যন্ত মানে প্রাসঙ্গিক এবং সত্য ভাষণ এসেছে আপনার কথার মধ্যে দিয়ে, যে এটা আমাদের আমরা আমাদের সিলেটের হ্যাঁ, নাট্যকর্মী নাট্যকার মোস্তাক আহমেদ প্রশ্নটা করেছে। এটি আচ্ছা, ধন্যবাদ। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা করেছেন, যে প্রশ্নটি সিলেটের জন্য নয়, আমাদের সারা দেশের জন্য। এই বিষয়টির যে সরল উত্তর আমি চট করে বলে দিতে পারি, যেটি দলের দায়, চট করে বলে দিতে পারি অভিনেতার দায়। আসলে আমি এই দায়টা চাপাবো হচ্ছে এটির জন্য, আমি বলছি এটি অভিনেতার দায় আছে, দলের দায় আছে, দর্শকেরও দায় আছে, এবং সর্বোপরি আসলে এই দায়টি হচ্ছে সমাজের। আপনি একটু ভেবে দেখুন তো, যে এখন আহ, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের প্রজন্ম শিক্ষিত হচ্ছে, সে গোল্ডেন এ প্লাস পেলে অথবা মাস্টার্স পর্যন্ত চারটি স্তরে সে সর্বোচ্চ নম্বর পেয়ে, এ প্লাস নম্বর পেলে সে দাবি করছে সে শিক্ষিত, কিন্তু সে কি শিক্ষিত? সমাজের একটা দৃষ্টিভঙ্গি হয়ে গেছে, পরীক্ষায় পাশ করো, সার্টিফিকেট পাও, তাহলেই শিক্ষা। এটি জীবনের অন্যান্য জায়গাতেও প্রভাবিত করছে। অর্থাৎ আমরা টিক চিহ্ন দিয়ে পাশ করতে চাচ্ছি, আমরা পরিশ্রম করতে চাচ্ছি না, পরিশ্রম করে কিছু অর্জন করতে চাচ্ছি না। আমাদের সময়ে একটি জামা পাবার জন্য বা গায়ের চাদর, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু শীতকালে একটি গায়ের চাদরের জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আপনার রবীন্দ্রনাথের ছোটবেলা পড়ে দেখলেও তাই দেখবেন, যে শীতের দিনে একটি জামার উপরে আর একটি জামাই ছিল যথেষ্ট, এর বেশি চাইবার ক্ষমতা তার ছিল না, সে তো জমিদার পরিবারের লোক ছিল। অর্থাৎ তাকে এটি অর্জন করবার জন্য চেষ্টা করতে হয়েছে। আর আজকে তো শিক্ষা, বাবা মা, কোচিং সেন্টার আমাকে গুলিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, যে আমি শিখে গেলাম, এবং আমার মধ্যে একটি অহংকার তৈরি হচ্ছে যে আমি বিরাট, অনেক ভালো রেজাল্ট আমার। এটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার দায়। দ্বিতীয়ত হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থাকে সমাজ মেনে নিচ্ছে, এটা আমাদের দায়। তাতে কি হচ্ছে, আমাদের এই প্রজন্ম সৃজনশীল হয়ে উঠছে না। এই প্রজন্ম বা এই সব লোক যদি দর্শক হয়ে আসছেন, তাদের রুচিবোধ তৈরি হচ্ছে না। দর্শক যদি পচা ডিম ছুঁড়ে মারতো,
দল এবং অভিনেতারা বাধ্য হতো শিক্ষিত হতে। আমি সেই জন্য কিন্তু সবাইকে দায়ী করছি। হ্যাঁ, একজন অভিনেতার ওই যে তার যে রুচিবোধ, সেই রুচিবোধই তো তৈরি হচ্ছে না। কেননা সে কোন রকমে মুখস্থ করে 10টা কোচিং সেন্টারে গিয়ে কিছু মুখস্থ জ্ঞান দিয়ে গোল্ডেন এ প্লাস বা 80+ নম্বর পেয়ে মনে করছে সে বিরাট পণ্ডিত। অভিনেতার ক্ষেত্রেও তাই। 2 দিন মঞ্চে দাঁড়িয়ে কে একজন পরিচিত লোক, সে টেলিভিশনে তাকে নিয়ে গেল, একটু মুখ দেখিয়ে দিল, সে বিরাট অভিনেতা হয়ে গেল। তার মধ্যে অহংকার কাজ করছে, সে বিরাট অনেক কিছু জানে মনে করছে। এতে অভিনেতার দায়। 2 হচ্ছে দল তো কর্মীই পায় না। আমার দলে কাজ করতে গিয়ে আমি একসময় আমি ইন্টারভিউ দিয়ে কর্মী নিতাম। 500-র মধ্যে থেকে আমি হয়তো 25 জনকে বাছাই করতাম। এখন আমাকে কিছুই জানে না, দাঁড়াতে জানে না, কথা বলতে জানে না, এমন কর্মীকে নিয়ে এসে জোর করে অনুরোধ করতে হচ্ছে, বাবা দাঁড়িয়ে তুমি একটু চেষ্টাটা করো। তাকে লেগে পড়ে থেকে কোথায় ডিরেকশন মাথার থেকে চলে গেছে। নাট্য শিক্ষক হতে হচ্ছে যে এইভাবে দাঁড়াও, এইভাবে কথা বলো, এইভাবে উচ্চারণ করো। তারপরে দেখা যাচ্ছে এইখানে 7 দিন বলেন 10 না, দিন শেষ পর করেন। সে চলে যাচ্ছে। এরপরেও এভাবেও আমরা কর্মী পাচ্ছি না, দল চেষ্টা করেও কর্মী পাচ্ছে না, সে চলে যাচ্ছে, তার কোনো দায়িত্ববোধই কাজ করছে না। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা দায়ী। হ্যাঁ বলুন, এইখানে আপনি কিন্তু এইখানে আমার একটা প্রশ্ন আছে আপনার এই কথার ইয়েতে। আবার মনে হলো এইটা কি, এই যে আমরা নতুন কর্মী পাচ্ছি না, দলে আসছে না, দর্শক আসছে না, সেই ক্ষেত্রে কি আমরা একটা ভিন্ন জায়গায় চলে যাচ্ছি? আমি অভিনেতার প্রস্তুতি জায়গায় আবার আসব। সেই ক্ষেত্রে কি নিশ্চয়ই। বিষয়টা এমন এমন যে আমাদের যে ভাবনার উপাদানগুলোর মধ্যে নতুন কিছু আসছে না, আমাদের নাটকের ইন্টারাকশনের জায়গায় এক ধরনের বন্ধত্ব চলছে, স্থবিরতা চলছে, এই কারণে এই নতুন সৃজনশীল মানুষগুলো হচ্ছে না, আমাদের অডিয়েন্স, এটা কি আপনার কি তাই মনে হয়? ভাবনার আপনি জায়গায় যোগ এই এই হচ্ছে না? এই প্রসঙ্গটিও জরুরি। শুরুতে আমি বলে নেই, আপনি বলেছেন যে আমরা অভিনেতার প্রস্তুতির জায়গায় আসবো। দেখুন, অভিনেতার প্রস্তুতি কিন্তু এগুলো থেকে বিচ্ছিন্ন নয়। আপনি যে বিষয়টি আহ, এখন অবতারণা করলেন, সেই বিষয়টিও যদি আমরা গুরুত্ব দেই, যে আমাদের হতে পারে যে আমাদের প্রস্তুতির দুর্বলতা, আমাদের স্ক্রিপ্টের দুর্বলতা। দেখুন, থিয়েটারের কর্মী, থিয়েটারের দল তো সমাজ বিচ্ছিন্ন নয়। আমার সমাজের মধ্যেই যদি সৃজনশীলতার ঘাটতি হয়, তাহলে আমি কিন্তু ভালো নাটক নির্মাণ করতে পারবো না। কেননা ওই যে আমার অহংকার ঢুকে গেছে। আমি খুব অবাক হয়ে দেখেছি যে কেউ 2টো নাটকে ডিরেকশন দিয়েছে, তারপরে সে নিজেই বলছে আমি, অথবা অন্যকে দিয়ে বলাচ্ছে যে সে নির্দেশক। 2টো নাটককে ডিরেকশন দিলেই ডিরেক্টর হয়ে যায়, 5টা নাটকে অভিনয় করলেই অভিনেতা হওয়া যায়? এরকম ব্যাপার কোত্থেকে আসছে? সমাজ এভাবেই আমাকে শেখাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা এভাবেই আমাদের শেখাচ্ছে। এই জন্য আপনি যে কথাগুলো বলছেন, এটি কিন্তু এই যে সমাজের শিক্ষা ব্যবস্থা, এই যে সমাজের রুচিহীনতা, এই যে দর্শকের নির্লিপ্ততা অথবা ধৈর্যের অভাব, এর মধ্যে আর একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে নিউ মিডিয়া। এই যে স্মার্টফোনের ব্যবহার, এটা তো আফিমের মতো আমাদেরকে গ্রাস করেছে। আমরা সেই জন্য কি করছি, কোথাও দেখবেন যে অস্থির হয়ে থাকছি। 5 মিনিট পর পর আমরা মোবাইল ফোন টিপে দেখছি আমার এখানে কি নোটিফিকেশন এলো। টেলিভিশনের সামনে গেলে এক চ্যানেল দেখছি না, সাথে সাথে আর এক চ্যানেলে যাচ্ছি। দেখবেন আজকের একটি জেনারেশনের বিরাট সমস্যা, সে ক্রমাগত কোনো চ্যানেলই দেখছে না। সে একটা অস্থিরতা, গোটা সমাজ একটা অস্থিরতার মধ্যে ঢুকছে। কাজী আমি কিন্তু এককভাবে যদি বলি যে আমাদের থিয়েটারের লোকেদের সৃজনশীলতা নাই, তাহলে থিয়েটারের লোকেদের প্রতি অবিচার করা হয়। তারা সমাজেরই অংশ। অভিনেতাকে যদি বলি এই অভিনেতা অভিনয় জানে না, কিন্তু এটি সত্য যে আপনি মানুষের মুখোমুখি দাঁড়িয়ে অভিনয় করতে হলে সেখানে কোনো ফাঁকিবাজি চলবে না। এই অস্থির লোকটিও উঠে যাবে, সে দেখবে না, যার ফলে দর্শক কম। আজকে থিয়েটারের দর্শক যেটুকু প্রথম 2-একটা শোতে পাওয়া যায়, তারা অন্য দলের থিয়েটারের কর্মী। সাধারণ লোককে আমরা সম্পৃক্ত করতে পারিনি, কিন্তু পারিনি এই কারণে যে থিয়েটারের একমাত্র দায় নয় সমাজকে সুস্থ করা। সমাজকে সুস্থ করার নানা চলক রয়েছে, থিয়েটার তার মধ্যে একটি। এক সময় থিয়েটার প্রধান ভূমিকা পালন করত, যখন ভাষা আবিষ্কৃত হয়নি, যখন প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু হয়নি, তখন কিন্তু লোকে এই থিয়েট্রিক্যাল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শিখতো।
এক জায়গার জ্ঞান 30, 40, 50 বা 100 কিলোমিটার দূরে অন্য বহন করে নিয়ে গিয়ে একটা পালা গেয়ে মানুষকে শিক্ষিত করছে। এইটাই শিক্ষা। কিন্তু আজকে শিক্ষার বা সমাজকে একটি জায়গায় আনার দায়িত্ব একমাত্র কিন্তু আমাদের থিয়েটারের নয়, সেখানে শিল্পের অন্যান্য মাধ্যম, আমাদের শিক্ষা ব্যবস্থা। আরেকটি জিনিস আমি যেমন একটু আগে স্মার্টফোন, আমাদের নিউ মিডিয়ার কথা বলেছি, আরেকটি বিষয় একটু খেয়াল করতে হবে, আমাদের চারপাশের যে নানা আয়োজন, যাকে আমি বলবো এই আয়োজনটাকে বলা যেতে পারে খুব মানে জনপ্রিয় শব্দ কর্পোরেট আয়োজন, যেটাকে পুঁজিবাদী বিকৃত রূপ, পুঁজিবাদী ব্যবস্থার বিকৃত রূপ, মানুষকে ভোগী করে তুলছে, লোভী করে তুলছে। এমনকি থিয়েটারের লোক থিয়েটারের শত্রু হচ্ছে। দেখুন, থিয়েটারের লোক আজকে থিয়েটারের নেতা হতে চাচ্ছে, তার থিয়েটার করার দরকার নেই। বহু দল আছে, তাদের সারা বছরের সেই দলের কাজ হচ্ছে দুটি। একটি হচ্ছে বিশিষ্ট ব্যক্তিদেরকে এনে ওয়ার্কশপ করা, তিনি দেখালেন যে দারুণ কিছু করলেন, তো ওয়ার্কশপের পর তার পরের বছরের প্রোডাকশন কি? প্রোডাকশন নেই। আর দ্বিতীয় হচ্ছে অনেক লোককে, এমপি, মন্ত্রী, থিয়েটারের তথাকথিত পার্সোনালিটিকে নিয়ে এসে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা। এটি কি প্রোডাক্টিভ কিছু? ওই যে বললাম, গোটা সমাজ এর মধ্যে ঢুকে গেছে। সব থেকে দুঃখজনক হয়েছে, থিয়েটারের লোক থিয়েটারের বিরুদ্ধে চলে গেছে, তারা নেতাগিরি করতে চায়, কেউ থিয়েটারকে ভেজে অন্য সুযোগ সুবিধা নিতে চায়, কেউ থিয়েটারের কাজকে জাহির করে পুরস্কার পেতে চায়। এই প্রাপ্তির প্রত্যাশা, এটি এই ভোগবাদী সমাজ তৈরি করে দিয়েছে। এই প্রাপ্তির প্রত্যাশার সাথে থিয়েটারের অবস্থান তো বিপরীতমুখী। থিয়েটার হচ্ছে জনগণ, মানুষের কাছে, পৃথিবীর মঙ্গলের কাছে দায়বদ্ধ। থিয়েটার তো সেই কমিটমেন্ট থেকে দূরে সরে গেছে। স্বয়ং থিয়েটার যদি সেই কমিটমেন্ট থেকে দূরে সরে যায়, তাহলে অনেকটা সংগঠনও যায়, সংগঠন অনেকটা জোর করেও দেখা যাচ্ছে সেই একটা ডিসিপ্লিন সংগঠনের ব্যক্তি দেখা যাচ্ছে সেই সংগঠনে কোনো না কাজ না করে কি করে হতে পারে যে তিনি সংগঠনের নেতা হন? তিনি ডিরেক্টর নন, তিনি অভিনেতা নন, তিনি নাট্যকার নন, তিনি টেকনিক্যাল, তিনি লাইট ডিজাইনার নন, সেট ডিজাইনার নন, তিনি কি? তিনি নেতা। এটি কি থিয়েটার দলে থাকা উচিত? অতীতের থিয়েটার দলগুলো দেখুন তো, থিয়েটার দলের চেয়ে ব্যক্তিকে লোকে চিনত। কয়জন জানে যে উৎপল দত্তের নাম, থিয়েটারের দলের নাম হচ্ছে পিপল লিটল থিয়েটার? কজন জানে যে সমমিতির থিয়েটারের দলের নাম হচ্ছে বহুরূপী? লোকে বলতো সমমিত্রের দল, উৎপল দত্তের দল। এই যে পার্সোনালিটি, এই পার্সোনালিটি কি নেতাগিরি তারা করে হয়েছেন? না তাদের প্রজ্ঞা, তাদের অভিনয় ক্ষমতা, তাদের নির্দেশনার দক্ষতা, নতুন চিন্তা, নতুন ভাবনা, সৃজনশীল চিন্তার ফলে তারা এক একটা ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। আমাদের দেশেও সেইটাই কিন্তু হয়েছিল। এখনো লোকে বলে মামুনুর রশিদের দল, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর দল, আতাউর রহমানের দল, বা আমাদের আসাদুজ্জামান নূরের দল, আলী জাকেরের দল, এভাবে তো পরিচিত হতো। আজকে সেই পরিচিতিটা কোথাও? আজকে যদি আমরা বলি, আমি নাম উচ্চারণ করব না, যে পরের জেনারেশনে যদি আসা যায়, ও তিনি হয়তো একজন আমাদের ফেডারেশনের বড় নেতা, আমি যদি বলি তার দল, কি বোঝায়? তখন চট করে আমার মানে মনোজগতে চলে আসে যে তিনি তো একজন নেতা, কিন্তু তিনি শিল্পী, তিনি থিয়েটারের জন্য দায়বদ্ধ, এই চিন্তাটা কিন্তু মাথায় থাকছে না। অর্থাৎ আমরা থিয়েটারের লোকেরাও থিয়েটারকে মানুষ থেকে, সমাজ থেকে এবং মঙ্গল চিন্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলছি। ওই যে আমাদের চারদিকের লোভ, লালসা, এগুলো কাজ করছে। এইখানে দাদা আবার আবার দুটো প্রশ্ন ছিল, আমি মনে উত্তরটা পেয়ে গেছি, তাও প্রশ্ন করি। সেটা হচ্ছে, এক, যেটা কর্পোরেট বললেন আপনি, সেইখান থেকে শিল্প যখন পণ্য হয়ে ওঠে, তখন কি আসলে কি শিল্পীরা কি দাসে পরিণত হন? এক নম্বর এক্সাক্ট, একেবারে খুব মানে যথাযথ একটা প্রশ্ন করেছেন। আমি যদি একটু অতীতে যাই, দেখুন অতীতে আরেকটাকে রিলেট করবো দাদার সাথে প্রশ্ন, আমার মনে হয় দুইটা একসাথে আপনি। আরেকটা হচ্ছে, যখন আমরা ইদানিং দেখি যে সাংগঠনিক শক্তিগুলো যখন এসে সৃজনশীল কাজের মধ্যে প্রভাব বিস্তার করে, কিংবা রাজনৈতিক দলগুলো যখন এসে সাংস্কৃতিক কাজগুলোর মধ্যে প্রভাব বিস্তার করে, তখন কিন্তু সৃজনশীলতা অনেক কমে যায়, বাধাপ্রাপ্ত হয়। এবং ওই যে আপনার সাংগঠনিক কর্মীদের চাপে, ঠেলাঠেলিতে আমাদের যে সৃজনশীল কর্মী যারা, আর্টিস্ট যারা, ক্রিয়েটিভ ওয়ার্কার যারা, এদেরকে খুঁজে পাওয়া যায় না। এই দুইটা মিলিয়ে দাদা, এটার সাথে কি, এটা অনেকেই বলেন, আপনি কি এটার সাথে একমত কিনা দুইটার সাথে?
এই একদম এখন একদম একমত, এবং আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। আমি তার একটু বিস্তার ঘটাই। দুটো বিষয় বলেছেন, একটি হচ্ছে যে শিল্প বা থিয়েটার নিয়ে কথা বলছি, থিয়েটার যদি পণ্য হয়ে যায় তাহলে সেটা থিয়েটার থাকে কিনা। আমি অতীতের একটু উদাহরণ দেই। দেখুন, অতীতে সামন্ত রাজারা বা সম্রাটরা সভা কবি পুষতেন। বলা হতো এক কথায় সভা কবি, সভা গায়ক, সবার সমজদার, এরকম করতেন। কিন্তু তাদের মধ্যে কজন পরবর্তীতে পৃথিবীতে পণ্ডিত হয়ে টিকে আছেন? কিন্তু সভা কবি না হয়েও আপনি মধ্যযুগে চণ্ডীদাসের কথা ভাবুন, তিনি কি কারো সভাকবি ছিলেন? কিন্তু চণ্ডীদাসের মতো পৃথিবী জুড়ে এত বড় দর্শনের কথা কে বলতে পেরেছে আর? যে শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তার মানে কি, আপনি ক্ষমতার মোসাইবি করে মানুষের কথা কোনোদিন ভাবতে পারেন না। ক্ষমতার মোসাইবি করা এক ধরনের পণ্য, কারণ আপনি মাসে মাসে যখন বেতন নেন, দুঃখিত, তখন আপনি আপনার ক্ষমতাটাকে বিক্রি করে দেন, তখন সেটা পণ্য হয়ে যায়, তখন তার আর সামাজিক অঙ্গীকার বলে কিছু থাকে না। সুতরাং আমরা এখনো বিশ্বাস করতে চাই, এই যে নতুন কোভিড পরবর্তী বিশ্ব আসছে, যেখানে দুর্ভিক্ষ দেখা দেবে, যেখানে কোটি কোটি লোক বেকার হয়ে পড়বে, যুদ্ধ লাগার সম্ভাবনা, বিশ্ব মৌলিতে পরিবর্তন আসবে, এই মানবিক বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য থিয়েটার তো সমসাময়িক কথা বলে। তখন থিয়েটার কি নিয়ে দাঁড়াবে? থিয়েটারের কন্টেন্ট কি হবে? আজকে যেসব নাটক করছি তা দিয়ে কি ওই ক্রাইসিসকে দূর করা যাবে? নতুন চিন্তা লাগবে। নতুন চিন্তার জন্য দক্ষ ওই যে অভিনেতার প্রস্তুতি বা ডিরেক্টরের প্রস্তুতি বা নাট্যকারের প্রস্তুতি প্রয়োজন হবে। কাজেই থিয়েটার পণ্য হলে সেটা আর জনগণের জিনিস থাকে না, সেটি শোষকদের অস্ত্রে পরিণত হয়। দ্বিতীয় যেটি প্রশ্ন করেছেন, খুবই যৌক্তিক, আজকাল সেটাই হচ্ছে। দেখবেন যে যাদের মধ্যে সৃজনশীলতা নেই কিন্তু নেতা হয়ে গেছেন, থিয়েটারের রাজনীতি করছেন, অন্য রাজনীতি কি এর মধ্যে ঢুকিয়ে ফেলছেন, তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করছে। তারা ভেতরে ভেতরে ক্রিয়েটিভ লোককে দেখতে পাচ্ছে না। তারা প্রথমেই নিজের দলে আঘাত আসছে, কনস্পিরেসি করছে ক্রিয়েটিভ লোককে সরিয়ে ফেলার। কেননা সে জানে যে ওই ক্রিয়েটিভ লোকটি জানে যে আমি কিছু জানি না, তাহলে তো নেতাগিরি করতে পারবো না। তখন সে হামলে পড়ছে সৃজনশীল দলের সৃজনশীল কাজের উপরে, এবং তার যেহেতু প্রতিপত্তি বেশি, হয়তো পয়সাটি সেই জোগাড় করে দেয়, নানান জনকে সেই ডেকে আনে, সে কিছু জানুক না জানুক সে নির্দেশক হয়ে বসছে। থিয়েটারের 12টা বেজে যাচ্ছে, কিছুই জানে না, সে নির্দেশক হলে যা হওয়ার তাই হবে। এভাবে কিন্তু ওই যে বললাম, থিয়েটারের লোকই কিন্তু থিয়েটারের শত্রু হয়েছে, যার জবাব আপনি নিজেই দিয়েছেন যে রাজনীতি একটি দলের সৃজনশীল কাজের মধ্যে রাজনৈতিক প্রভাব অথবা দলের অসৃজনশীল মানুষটি যখন মানে অযাচিত ভাবে হস্তক্ষেপ করছে, তখন কিন্তু থিয়েটারের বা সৃজনশীল কাজের মৃত্যু ঘটছে। তখন ওই দল টিকে থাকা না থাকা সমান। আজকে বাংলাদেশের সে অবস্থা হয়েছে, মাত্র হাতে গোনা কয়েকটি দল ছাড়া এক অর্থে সব দলের মৃত্যু হয়েছে। দেখবেন যে ফেসবুকে আজকে এই বিপর্যয়ের মধ্যে বহু দল তারা প্রচার দিচ্ছে কে কতজনকে সাহায্য দিল। আরে এই কাজ তো সরকারি নানা লোকের আছে। এই সময় মুক্তিযুদ্ধের সময় বহু লোক না খেতে পেয়ে 1 কোটির মতো লোক মানুষ ভারতে চলে গিয়েছিল, না খেয়ে থাকতো। তো মুক্তিযোদ্ধারা যুদ্ধ বাদ দিয়ে কি তাদের খাবার জোগাড় করবে? তার যুদ্ধ তার হচ্ছে রাইফেল নিয়ে, গায়ক গান গাইবে। আমার উচিত ছিল থিয়েটারের লোকদের এই সময়ে সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের মনে সাহস জোগানো, মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলা, এই কাজটি। কিন্তু তার চেয়ে দেখুন সে সস্তা কৃতিত্ব নিচ্ছে যে সে কত বস্তা কতজনের ঘরে খাবার পৌঁছালো। এটি কিন্তু থিয়েটারের লোকের কাজ না। ওই কাজটি মহান কাজ, কিন্তু ওই কাজ করবার জন্য সমাজে অনেক দাতা সংস্থা আছে, সরকার আছে, অনেকেই আছে। যেহেতু তার সৃজনশীলতা নেই, এই পরিস্থিতিকে মোকাবিলা করবার মতো তার যথেষ্ট প্রজ্ঞা নেই, সুতরাং সে খুব সস্তা জনপ্রিয়তার মধ্যে যাচ্ছে। অথবা সরকারের কাছ থেকে কয় টাকা আদায় করতে পারলাম, কতজনকে দিতে পারলাম, সেই কৃতিত্বটা কার, আমার, এইগুলো প্রচার করে বেড়াচ্ছে। এইগুলোই হচ্ছে অসৃজনশীল কর্মকাণ্ড। এক অর্থে এই বিপর্যয় চরম অমানবিক বা মানুষের সাথে তামাশা করার সামিল একটি কর্মকাণ্ড। দাদা, আচ্ছা, এখন আমি এটা ইয়েতে যাচ্ছি। আমাদের মধ্যে এক ধরনের কনফিউশন আছে দুই ভাবে।
এটা আপনি একভাবে বলেছেন, আবার অনেকে এইভাবে বলেন, আমি জানি না আপনাকে বোঝাতে পারবো কিনা। বা আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা দেখি কি, আমরা একটা নাটক ধরলাম, ধরার পরে প্রথমে আমরা সংলাপ নিয়ে খুব ব্যস্ত হয়ে যাই। আসলে কোনটা খুব গুরুত্বপূর্ণ, সংলাপ নাকি আমার আঙ্গিক অভিনয়ের জন্য প্রস্তুতি? কোনটা আমার শারীরিক দেহের ভাষার অভিনয়ের প্রস্তুতি আগে দরকার, না সংলাপের প্রস্তুতিটা আগে দরকার? আমরা কিন্তু সংলাপ নিয়ে খুব ব্যস্ত হয়ে যাই, মুখস্থ করো, এই করো, সেই করো। অনেকে অনেক দলে হয়ে যায় যে সংলাপ মুখস্থ হয়ে গেছে মানে নাটক হয়ে গেল। দেখুন, আমি আমার কথা বলি, আমি খুব মানে ছোট মানুষ, নিজের বোধ থেকে কাজ করি। আমি আহ, আমার দলে যখন কাজ হয় মানে কখনো ন 9 মাস 10 মাস বা 1 বছর 12 মাস 13 মাস 14 মাসের মহড়া ছাড়া অনেক কষ্টে ছাত্রছাত্রী দিনে কাজ করি, তবুও রিপ্লেস করে ফেলতে হয়, এর মধ্যেই হয় কেউ হয়তো চলে যায়, সাবস্টিটিউট করতে হয়, তবুও এই এতদিনে আমি মহড়া দেই। এর মধ্যে প্রথম 6 মাস বলি যে মানে এই মানে স্ক্রিপ্ট কে লিখেছে, এই সংলাপ কে লিখেছে, এগুলো ফেলে দাও। আমার দলের এই ধরনের রেওয়াজ আছে যে আমি বলি গোটা নাটকটা মাথায় নিয়েছো, বিষয়বস্তু মাথায় নিয়েছো, সংলাপ ছাড়া অভিনয় করে প্রকাশ করো। আমি এই ধরনের মহড়া 3 থেকে 5 দিন দেই, যে কিচ্ছু না, একটি কথাও মুখে বলতে পারবে না, কিন্তু তোমাকে অভিব্যক্তি দিয়ে, তোমার শরীরের ভাষা দিয়ে, কিন্তু বাচিক জায়গা বন্ধ, বাচিক হলো সংলাপ বলে ফেলবা, ওইটা ছাড়া তোমাকে প্রকাশ করতে হবে। অনেক পরের ব্যাপার সংলাপ, সংলাপটা অনেক পরের ব্যাপার। আর সংলাপ ছাড়াও তো অভিনয় হয়। আমি যদি বলি সংলাপ, তাহলে তো আজকের এই আলোচনা অর্থহীন হয়ে যায়। সংলাপটা একটা ভিন্ন ব্যাপার। অভিনয় কি সংলাপ ছাড়া হয় না? আধুনিক মানে নাট্য ব্যাকরণে থিয়েটারকে কিন্তু বলা হচ্ছে পারফরমেন্স। এই পারফরমেন্স কোন স্ক্রিপ্ট ছাড়াও হতে পারে, অতীতেও সেটা হয়েছে, এটা নতুন কিছু না। একসময় একজন যিনি পালা গান অথবা যিনি মানে ন্যারেটিভ, আমাদের যে বর্ণনাত্মক বাংলা নাট্য, তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, তিনি অবস্থার প্রেক্ষিতে নিজেই তাৎক্ষণিকভাবে কথা বানাচ্ছেন, সংলাপ বানাচ্ছেন, মানুষের সাথে রিলেট করছেন। আমাদের কবিয়ালরাও কবি গানও কিন্তু তাৎক্ষণিকভাবে তৈরি করা হয়, অর্থাৎ ইম্প্রোভাইজ করা হয়। তো সেক্ষেত্রে সংলাপের ব্যাপারটা কিন্তু অনেক পরে, তার আগের প্রস্তুতিগুলিও বেশি জরুরি, যেগুলো আমি শুরুতে বলেছি যে অভিনেতাকে শিক্ষিত হতে হবে, এবং অভিনয়ের যে টেকনিক গুলো, অভিনয়ের নানা টেকনিক, সেই টেকনিক গুলো আমি এখনো অনেক কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, যে এগুলো নানা ভাবে এলো। আমি যদি ব্রেক পদ্ধতির কথা বলি, তবু স্ট্যানিস্লাভস্কি নাই হয়ে যায় না। অন্য অনেকের কথা বললেও স্ট্যানিস্লাভস্কির যে মেথডের 10টি উপাদান এফ মেথড, অভিনেতার, এফ মেথড, মেথড এফ মেথড। যাকে সাইকো টেকনিক বলা হয়, এর প্রতিটি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনো এখনো প্রাসঙ্গিক। কিন্তু আমি বলছি যে তিনি ধরে নিয়েছিলেন, তিনি যেহেতু একটি মহান নাট্য নির্দেশক ছিলেন, তিনি নাটকের ব্যাকরণের এভাবে প্রথম রচয়িতা, কিন্তু তিনি তার আহ, যে মানের অভিনেতাদের পেয়েছিলেন, সেই অভিনেতাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তাদের যে অতীত আহ, অভিজ্ঞতা, তাদের যে প্রজ্ঞা, শিক্ষা, যেটাকে এক কথা আমি বলবো শিক্ষিত হওয়া, সেই শিক্ষাটা ছিল বলেই তিনি পরের পর্যায়ে নিয়ে বেশি কাজ করেছিলেন। কিন্তু আমাদের এখানে সংকটটা হয়েছে আগের পর্যায়টির ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে, আমাদের শিক্ষাই নেই। আমি ইতিহাস জানি না, আমি থিয়েটারে দাঁড়িয়ে যাব? আমি ফিলোসফি কি বুঝি না, তাহলে আমি নাটকে ইন্টারপ্রিটেশনটা কি করে বুঝবো? আমি সমাজকেই চিনি না, সমাজের মধ্যে কত ধরনের আছে, বৈষম্য আছে, কত শ্রেণী বিভাজন আছে, এগুলোই আমি বুঝি না। আমি যদি বলি একজন মুটে মজুর, একজন অভিনেতাকে জিজ্ঞেস করা হয় সে কোন শ্রেণীভুক্ত, সে জবাব দিতে পারবে না। যে মোটে মজুর কোন শ্রেণীভুক্ত, জবাব দিতে যদি সে না পারে। এই যে বলি মধ্যবিত্ত, আমার অভিনেতারা কি বলতে পারবেন যে মধ্যবিত্ত কোন ক্রাইটেরিয়াতে হলে মধ্যবিত্ত হয়, উচ্চবিত্ত কতটা হয়, নিম্ন মধ্যবিত্ত কোথায় হয়, বিত্তহীন কিভাবে হয়? এগুলো তো তারা চেনে না। এগুলো চিনতে হবে আগে, প্রথম ধাপ। দ্বিতীয়ত আসতে হবে ওই সাইকো টেকনিকে, এবং তার সাথে কিন্তু যেগুলো স্ট্যানিস্লাভস্কির জায়গায় পরোক্ষভাবে আছে, যে এখন কিন্তু নতুন সময়, আধুনিক কালে এই যে 3টি ভাষা, দেহের ভাষা, আহ, উম, অভিব্যক্তির ভাষা এবং বাচ্চা। বাচিক ভাষা, এই জায়গাগুলোর উপরে কিন্তু ব্যাপক চর্চার সুযোগ রয়েছে, যা মানে বছরের পর বছর অনুশীলন না করলে শিল্পসম্মত অভিনেতা হওয়া খুব
কঠিন। এছাড়াও তো নানা দিক রয়েছে। একজন অভিনেতা যদি মিউজিক না বোঝে তাহলে সে মিউজিককে নিতে পারবে না, যুক্ত করতে হবে না। একজন অভিনেতার প্রস্তুতির জন্য তাকে আলো বুঝতে হবে। আলো, আমরা ধরে নেই যে আলোর লোক আলো কাজ করে দেবে, একদম ভুল কথা। আলোর লোক কাজ হচ্ছে আলো পরিচালনা করা, কিন্তু আলো মূলত ডিজাইন করবে ডিরেক্টর। কিন্তু আলোটার প্রকৃত কেন কোন আলো কোথায় আসছে এটি অভিনেতাকে ভালোভাবে বুঝতে হবে, তার ব্যাকরণটিকে জানতে হবে, ফিজিক্সটি জানতে হবে যে আলোর কাজ কি। মঞ্চে আলোর কাজ তো নানা ধরনের, মুখ দেখানোই কি আলোর কাজ? আলো যে নানা ভাষা তৈরি করতে পারে, মিউজিক যে নানা ভাষা তৈরি করতে পারে, সেটি ওইখানে গান গাওয়া না, যেটি আবহ, আবহ দিয়ে যে নানা ভাষা তৈরি হয়। নাটকের যে ছন্দ আছে, গতি আছে, এই তো সূক্ষ্ম জায়গাগুলোকে যদি অভিনেতা ধারণ, বোঝা, অনুশীলন করা এবং সেটাকে ধারণ করা, এটি যদি ধারণ সে করতে না পারে, এই জায়গাটাই আমি শুরুতে বলেছিলাম যে তিনি অত্যন্ত সচেতন থেকে নিজের ব্যক্তিত্বের ওপরে অন্য একটি ব্যক্তিত্বকে কৃতিত্বের সাথে খেলাবেন দর্শকের সামনে। অর্থাৎ সচেতন থাকবে অভিনেতা নিজে, আর যে চরিত্রটি, যে ব্যক্তিত্বটি হিসেবে সে দর্শকের সামনে নিচ্ছে, সেটি তত বেশি সফল হবে যত বেশি আড়ালে থেকে, সচেতন থেকে অভিনেতা তাকে খেলাতে পারবে। এই এইখানে একটা প্রশ্ন কাজটি আছে অভিনেতা। দাদা, এইখানে একটা প্রশ্ন আছে আমার। তার আগে আপনাকে বলি, আপনি শুনে আনন্দিত হবেন, আমাদের দর্পণ থিয়েটারে আমরা ধরেন সেই 88-89 থেকে স্তানিস্লাভস্কির সাথে আমাদের পরিচয়, ইফ মেথডের সাথে আমাদের পরিচয়, অবজারভেশন, ইমাজিনেশন, এইসবের সাথে আমাদের পরিচয়, ইম্প্রোভাইজের সাথে পরিচয়, সংলাপহীন যে আপনি নাটক বললেন, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের যে ছোট ছোট নাটক তৈরি করা, এইগুলোর সাথে আমাদের পরিচয়। এবং আমাদের এই যে থিয়েটার সংলাপ যে বিষয়টা আমরা শুরু করেছি, প্রথমটাই আমরা করেছিলাম আমার আমার ব্যক্তিগতভাবে, যার মাধ্যমে স্তানিস্লাভস্কির সাথে 91 থেকে পরিচয়, ওনাকে দিয়ে। এবং ফার্স্ট সেশনটাই আমাদের ছিল অভিনেতার প্রস্তুতি, স্তানিস্লাভস্কির ইফ মেথড এবং মেথড অ্যাক্টিং নিয়ে। আমরা সোনিয়া মোর জেনেছি তখন। এখন দাদা আপনি যেটা বললেন, একটা হচ্ছে যে আমি অভিনেতা হিসাবে একটা চরিত্রকে আমি নিয়ন্ত্রণ করব, অর্থাৎ আমি থাকবো পেছনে। আমি যদি ধরে নিই আমার হাতে রিমোট থাকবে, আমার সামনে থাকবে ক্যারেক্টারটা, আমি পেছন থেকে আমি পুতুল নাচের মতো করে অভিনেতাকে আমি খেলাবো, প্রাণ দিব তার মধ্যে চরিত্রকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং সেখানে কিন্তু ওই রিমোটে যদি ত্রুটি থাকে তাহলে সমস্যা হবে। সেই ক্ষেত্রে যদি প্রশ্নটা আসে এইভাবে, আবার অনেকেই বলেন যে না, আমাকে সেই চরিত্র হয়ে যেতে হবে, একটা মত কিন্তু আছে। আচ্ছা, একটা আমি একটা মত কিন্তু। এই জায়গায় চলে আসি যে আমি একটু বলি যে আমি কেউ কেউ যারা বলেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আমার ধারণা তারা মানে বোধহয় অভিনয় নিয়ে লেখাপড়া কম করেছেন। আচ্ছা, আমি তাদের উদ্দেশ্যে দু একটি প্রশ্ন রাখি। প্রথমত হচ্ছে, অনেকে স্ট্যানিস্লাভস্কি পড়ানোর সময় এটা বলেন যে স্ট্যানিস্লাভস্কি রিয়ালিস্টিকের কথা বলেছেন। নো, দেখুন স্ট্যানিস্লাভস্কির 10টি উপাদানের প্রথম কোনটি? ম্যাজিক ইপ। তার অর্থটা কি? যদি আমি ভিখারি হই, সেটাই, যদি আমি পাগল শিকারি হই, হই, যদি আমি পাগল হই, যদি আমি সিরাজদৌল্লা হই, তাহলে কি আমি সিরাজদৌল্লা যদি প্রকৃত? আমি বাবা হই, তিনি, যদি আমি বাবা হই, তাহলে কি দাঁড়াচ্ছে? তিনি কিন্তু ওই সচেতনতার কথাটা রক্ষছে। আমি ইফ, যদি হই, তার মানে হচ্ছে ক্যারেক্টারে মেশার কথা তিনিও বলছেন না। তিনি থিয়েটারের রিয়েলিটির কথা বলছেন, বিশ্বাসযোগ্যতার কথা বলছেন, যে লোকে দেখে যেন মনে না করে যে পেছন থেকে কেউ একজন নাড়াচ্ছে। তাহলে তো অভিনয়ের কনসেন্ট্রেশন ভেঙে গেল, ক্যারেক্টার থেকে মূল পার্সোনালিটি থেকে অভিনেতার পার্সোনালিটি প্রবল হয়ে এলো, সেটা যাতে না হয়, এই একটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে, আচ্ছা, অভিনয়ের মধ্যে আপনি মিশে চলে গেলেন, এক জায়গায় আছে বাবার মৃত্যুর পর আপনি কেঁদে ভেঙে পড়লেন, সত্যি বাবা মনে করলেন এবং কাঁদতে থাকলেন, কান্না শুরু, সিন অফ, পরের সিনে আপনি হাসতে হাসতে ঢুকতেছেন। এখন তো সিন টিনটা অফ করে দিলেও আবার লাইট এসে গেল, দেখা গেল আপনি কেঁদেই যাচ্ছেন। আপনি তো কাঁদতে থাকলে রাস্তাটা ভুলে যাবেন, তাই হবে না। চরিত্রে কি কোনোদিন মেশা যায়? এটি এত বড় ভুল ধারণা যেন আমি হেসে ফেলেছি। যে যদি কেউ এই সব কথা বলে, আমি মনে করি তাদের সাথে তর্ক করে সময় নষ্ট করা থিয়েটারের জন্য ক্ষতিকর। এগুলো অনেক আগে সব থেকে থিয়েটার বেরিয়ে এসেছে। কোনোদিন কোনো লোক, এবং আমাদের যে
দীর্ঘ হাজার বছরের থিয়েটারের অতীতে, তারও আগে থিয়েট্রিক্যাল কর্মকাণ্ড ছিল। সব সময় ওই কথাটিই হয়েছে যে একজন লোক নানা কিছু সেজে কাজটা করছে, ওই লোকের কৃতিত্বের উপরই সাজাটা নির্ভর করছে। কোনো দিনও তাইলে কোনো এই ক্যারেক্টারে মেশা সম্ভব না। আমি এখানে একটা- সম্ভব যে আমি মলয় ভৌমিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন সত্যি সত্যি ভিখারি হতে পারবো? কোনো দিনও পারবো না। সেটা শিল্পও হবে না, সেটা শিল্পও হবে না। ওই চরিত্রে মেশা এটি এত ভুল পদ্ধতি, এবং আমি জোর দিয়ে বলছি, দৃঢ়তার সাথে বলছি, এটি হচ্ছে একেবারে অশিক্ষিতের বয়ান, অশিক্ষিতের কথা। কোথায় আছে, কোন থিয়েটার বিশেষজ্ঞ এই কথাটি বলেছে চরিত্রে মিশতে হবে? আমি তার কাছে একটু বিনীতভাবে, কেউ যদি আমার কথা শোনেন, কতজন শুনছেন জানেন না, এরকম কোন থিয়েটারের বিজ্ঞ ব্যক্তি এই কথা বলেছেন, যদি গ্রন্থের নাম আমাকে দেন আমি অত্যন্ত খুশি হব। আমি জানি থিয়েটারের কোন বিজ্ঞ ব্যক্তি বলতে যাদের বোঝায়, যাদের কিছু নাম আমি উচ্চারণ করেছি, যাদের বোঝায়, তারা এইসব কথা বলেননি। এগুলো অবান্তর কথা, এগুলো খুব হাস্যকর কথা। এটি হচ্ছে এখানে সেই আমার রকম যে ডিরেক্টর কি করবে, ডিরেক্টর অভিনয় শেখাবে। ডিরেক্টর সম্পর্কে আর প্রাচীন ধারণা তাই। ডিরেক্টর তো তাহলে সত্যজিৎ রায়কে অভিনয় শিখিয়েছে। আমি ফিল্মের মিডিয়া যদিও আলাদা, ফিল্মের ভাষা আলাদা, কিন্তু ফিল্মের সত্যজিৎ রায় এত সফল ডিরেক্টর, তিনি কি অভিনেতা? তিনি কি অভিনয় কাউকে শিখিয়েছেন? নো, তিনি বের করে নিয়েছেন অভিনয়টা। ডিরেক্টরের কাজ ওই যে বললাম, দোকান সাজিয়ে বসবে অভিনেতা, সেই দোকানদারের কাছ থেকে সঠিক শাড়িটি, সঠিক পণ্যটি বাছাই করে নেবে ডিরেক্টর। এই যে কেউ কেউ মনে করেন ডিরেক্টর আরে দাঁড়িয়ে দেখেই দিচ্ছে না এটা কি ডিরেক্টর, এটিও একটা হাস্যকর চিন্তা। এইসব, এগুলো অনেক পুরনো চিন্তা, একসময় লোকে এইসব ভাবতো, এগুলো একদম। আর বিশেষ করে আমি সতর্ক করছি, কেউ কেউ স্ট্যানিস্লাভস্কি সম্পর্কে এটা বলেন, স্ট্যানিস্লাভস্কির মেথডের প্রথমটার মধ্যেই এই জায়গাটি ফয়সলা তিনি করে ফেলেছেন। সেই অর্থাৎ তিনি এখানে দাদা স্ট্যানিস্লাভস্কি বোঝেননি। এখানে তাহলে আমার যেটা জানার বিষয়, জাস্ট জানার জন্য, আমি আরেকটু মানে বোঝার জন্য, সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে আপনি যেটা বলছেন এটা হচ্ছে একটা ওয়ে, এবং এটা সাইন্টিফিক ওয়ে, যে আমাকে আমি অভিনয় ক্যারেক্টারকে আমি নিয়ন্ত্রণ করব, চরিত্রকে আমি বানাবো, প্রাণ দিব আমি। রাইট। এখন এখন বললেন মেশা, আমি এমন ভান করব, আমি এমন ভান করব যে লোকে বিশ্বাস করবে যে ও মিশে গেছে, কিন্তু আমি সেই সচেতন ক্ষেত্রে থাকবো। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন দাদা, আমি জাস্ট জানার জন্য আপনাকে জিজ্ঞেস করা, সাত্ত্বিক অভিনয় তাহলে বিষয়টা কি? সাত্ত্বিক অভিনয় বিষয়টা কি? আমি আহ, এই এই বিষয়টি সম্পর্কে প্রথমে আপনার কাছ থেকে একটু জেনে নেই যে আপনি কি বুঝেছেন। না, এটি তো আপনি সাত্ত্বিক ইতে এলেন, আমি বলছি ভরতের নাট্যশাস্ত্রে এলেন, হুম, ভরতে আসলো হবে। নাট্যশাস্ত্রে এলেন। ভরত দিয়ে আপনি শুরু করেছেন, এজন্যই কিন্তু আমি ভরত দিয়ে আপনি শুরু, আপনি কি বুঝেছেন আপনি? হ্যাঁ আমি বলি, ভরত দিয়ে কিন্তু আপনি শুরু করেছেন, এই জন্য আমি ভরতে আসছি। আপনি বিদ্যা বুদ্ধি হ্যাঁ, বচন এই জায়গায় আপনি আসছেন। এবং হ্যাঁ, আমরা যেটা জেনে আসছি, যদিও আপনি যেটা বলছেন যে আপনি যে লাইনে কথা বলেছেন, দর্পণ থিয়েটারে, আমাদের থিয়েটারে আমরা এইভাবে কাজ করি, আপনি যেভাবে বলেছেন এইভাবে আমরা কাজ করি। আপনার সাথে কথা বলার পরে আজকে আরো বেশি আমরা কনফার্ম হলাম, কিছু কনফিউশন ছিল এইগুলো আমাদের চলে গেল। আমরা যেটা সাত্ত্বিক অভিনয় বলে শুনি, যে সত্তার ভিতর থেকে যে অভিনয়টা বের হয়ে আসে, ক্যারেক্টারের সাথে মিশে যেতে হবে, ভিতর থেকে বের হয়ে আসতে হবে, এবং একজন অভিনেতার জীবনে এই বিষয়টা খুবই কম ঘটে, তার ভিতর থেকে অভিনয় বের হয়ে আসা। তখনই আমার মনে প্রশ্ন আসে, যদি আমার সত্তার ভিতর থেকে যে অভিনয় বের হয়ে আসে, আমি যদি চরিত্রের ভিতরে মিশেই যাই, তাইলে তো আমি গিয়ে আমার ধর একটা খুনের দৃশ্য আসলো, তাহলে কি আমি খুন করে ফেলবো? ওই তো আমি তাই বলি যে একটু বলি, এই সাত্ত্বিক অভিনেতা আমি আপনার কাছ থেকে জানতে চাইলাম এই কারণেই যে আপনি ব্যাখ্যাটির মধ্যেই আপনার জবাবটি দিয়ে দিয়েছেন, পরের অংশে না, যে এই যে সত্তার সাথে মেশা। একটু খেয়াল করুন, সাইকোটেকনিকের মধ্যে স্ট্যানিস্লাভস্কির এই জায়গার মধ্যে একটি জায়গা আছে, কনসাস সাবকনসাস। সাবকনসাস একটি কথাটি বলা আছে। আচ্ছা, এটি হচ্ছে, তার মানে আপনি কত বড় খেলোয়াড় যে মনে হচ্ছে এটি আপনি সত্তার মধ্যে নিয়ে নিয়েছেন। আমি এই সত্তায় নেওয়ার ক্ষেত্রে একটি অন্য উদাহরণ দেই। যারা খুব জাত অভিনেতা বা অভিনয় করতে করতে পেকে গেছেন, তারা দেখবেন আমাদের তো একই সাথে সাইমালটেনিয়াসলি বড় বড় ফিল্মের স্টাররা
তারা সকালবেলা একটা শুটিং করছে, দুপুরবেলা একটা করছে, রাতে একটা করছে, বেশি রাতে আর একটা করছে, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার। তারা কিন্তু মহড়াও দিচ্ছে না, তারা একবার দেখে নিয়েছে, দিয়ে এই যে দ্রুত দাঁড়িয়ে রূপান্তর ঘটিয়ে ফেললো। এই যে কত দ্রুত নিজের সত্তাটাকে আর একটা সত্তায় রূপান্তর ঘটাতে পারলো, এটি তো তার দক্ষতা। আমরা বাইরে থেকে ওই সত্তাটি দেখতে চাই, যেটা সাত্ত্বিক প্রশ্নটি আসছে। বাইরে থেকে মনে হবে যে এটি ওই সত্তার অংশ, একেবারে মিশে গেছে, কিন্তু কখনোই না। যদি ভারতের নাট্যশাস্ত্রের অন্যান্য জায়গাগুলোর কথা বলা হয়, সত্তার মধ্যে যদি মেশারই প্রশ্ন আসে, তাহলে তার তার অন্যান্য বিষয়গুলোর আর রপ্ত করার কোনো প্রয়োজন পড়ে না। তিনিও ওই কথাই বলেছেন। তিনি অনেক বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন, হ্যাঁ। একটা ঠিক যে এক সময়ের চিন্তা একরকম, পৃথিবী পাল্টে গেলে নতুন চিন্তা আসে, কিন্তু কখনোই আমরা অতীত চিন্তাকে পায়ে মারিয়ে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আসতে পারি না। যেমন আপনি জানেন যে পৃথিবীব্যাপী অর্থনীতির জন্ম হলো, অর্থনীতির কথা যখন বলে অ্যাডাম স্মিথ প্রথম কথাটা বললেন যে অর্থ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটা সেটাই হলো অর্থনীতি। যদিও তার আগে কৌটিল্য বহু আগে অর্থনীতি আলোচনা করেছিল, দেখা গেছে তার কৌটিল্যের অর্থশাস্ত্র হলো সব রাজনীতির কথা, কেননা অর্থনীতির বাবা হলো রাজনীতি। কিন্তু আমরা তারপরও বলছি যে অ্যাডাম স্মিথই হচ্ছে ফাদার অফ ইকোনমিক্স। কিন্তু অ্যাডাম স্মিথ যদি বলেছে যে অর্থশাস্ত্র নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটি অর্থনীতি, তাহলে অর্থ যদি ডাকাতি করে আনা হয় সেটা অর্থনীতি। এটি কিন্তু মানে মার্শাল এল রবিনসন সেটি কিন্তু নাকচ করে দিলেন, নাকচ করলেন বটে, কিন্তু ওই যে মৌলিক চিন্তাটি করেছিলেন অর্থশাস্ত্রবিদ, আমাদের অর্থশাস্ত্রের জনক যে মৌলিক চিন্তাটা করেছিলেন, তাকে কিন্তু সেই অর্থশাস্ত্রের জনকের আসন থেকে ফেলে দেওয়া হয়নি। আমরা জানি যে পৃথিবীতে এক একটা সময় স্ট্যানিস্লাভস্কির যে মেথড, তিনি নির্দেশক হিসেবে শেষ জীবনে মেথড থেকে বেরিয়ে এসেছিলেন, কেননা তিনি দেখেছেন তার বাইরে অনেক কিছু ভাবনার আছে। কিন্তু মেথড এখন আমাদের রাস্তা দেখায়, কিন্তু তার জন্য আমি মেথড নিয়েই পড়ে থাকবো? আমি আজ থেকে কত যুগ আগে যখন আর্যরা আসে, মানে পঞ্চম বেদ বলা হয় নাট্যশাস্ত্রকে, তার আগের যে 4টি বেদ আছে পঞ্চম বেদ, সেই সময়ের সেই কালের অত আধুনিক চিন্তা, যেখানে 3 ধরনের মঞ্চের কথা বলেছিলেন ভরত, যে আজকে পসিনিয়াম মঞ্চ, 3 কোণা মঞ্চ, তারপরে বর্গার আকার মঞ্চ, এইসব কথা তিনি বলেছিলেন, কত আধুনিক চিন্তা। কিন্তু তা কি আজকের সময়? পৃথিবী তো পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, আমি তাকে ভিত্তি হিসেবে নিব, কিন্তু তার সবকিছু হুবহু নেব না। যদিও আমি বারবার বলছি, সাত্ত্বিক অভিনয় বলতে তিনি ওই ধরনের কথা বলেন নাই, সত্তাতে মেশানোর কথা তো স্ট্যানিস্লাভস্কিও বলছেন। আমিও তো বলছি যে এমন সচেতন ভাবে তুমি এটা মেশাও, কেননা ওই যে একটি কথা আছে অভিনেতার জন্য খুব জরুরি, যেটি অভিনয়ের আর একটা দিক, অভিনেতার প্রস্তুতির জন্য আমি বলি যে অন্য দিক থেকে বলা হয় যে অভিনেতার কাজ কি, তিনি যখন তার চরিত্রটি বুঝে নিলেন, পেয়ে গেলেন, ডিরেক্টরের ইন্টারপ্রিটেশন পেলেন, এইবার তিনি কল্পলোকে একটি চরিত্র আঁকবেন, যেটাকে বলা হয় মেক বিলিভ এক্সিস্টেন্স অফ ইনার আই। অন্তর্চক্ষুতে একটা চরিত্রকে মঞ্চের উপর তিনি আঁকাবেন, দেখতে পাবেন। তৈরি আগে করবেন, তাতে খুঁত থাকা চলবে না, আগে করে নেবেন। এর জন্য ব্যাপকভাবে তার বয়স, তার কালচারাল স্ট্যান্ডার্ড সবই কল্পনায়, তার কথা বলার ঢং, তার হাঁটার ঢং, এগুলো নিয়ে মিলিয়ে এটি, হ্যাঁ, এটি এই চরিত্রটি আমার এই নাটকে পারপাস সার্ভ করবে, এটি কল্পলোকে আগে দেখতে হবে। এইবার কল্পলোকের ওই চরিত্রের মধ্যে ক্রমাগত ঢোকার চেষ্টা করতে হবে। এই যে কল্পলোকের চরিত্রের মধ্যে আমি ক্রমাগত ঢুকছি, তার মানে কি আমি ওই আর একটা পার্সোনালিটির সত্তার মধ্যে ঢুকে যাচ্ছি। কিন্তু সেই ওই সত্তার মধ্যে সফলভাবে ঢুকতে পারবে যদি যে ওই যে রিমোটটা যদি অত্যন্ত স্ট্রং হয়, তাহলেই সে প্রকৃতপক্ষে বিশ্বাসযোগ্য ভাবে ওই যে মেক বিলিভ এক্সিস্টেন্স অফ ইনার আই, অন্তর্চক্ষুর যে কল্পিত চরিত্র তিনি নির্মাণ করেছিলেন, তার মধ্যে প্রকৃত দক্ষতার সাথে তিনি ঢুকতে পারবেন। তো আমার মনে হয় আপনার নির্ধারিত সময় হয়ে গেছে। সময় চলে গেছে, কিন্তু মনে হচ্ছে কি যে
কন্টিনিউ করি। এবং সবাই আমাকে বলছে কন্টিনিউ, আমরা এতই মগ্ন হয়ে গেছি আপনার কথায়, আমরা কমেন্টস গুলোকে পড়ছি না। আমি আজকে শেষ করব, কিন্তু আমার একটা ইন্টারেস্টিং বিষয় জানার আছে, অনেকগুলা বিষয় জানার ছিল, গ্রাম থিয়েটার, মুক্ত নাটক, গ্রাম থিয়েটার, এগুলা আমি ওইখানে যাচ্ছি না এখন। আমার যে জায়গায় জানার বিষয় সেটা হচ্ছে, আপনারা অনুশীলন নাট্যদল থেকে আপনারা কাজ করতে 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 একটা একটা নাটকের একটা আঙ্গিক তৈরি করেছেন, সেটা আপনার নেতৃত্বে হয়েছে, এবং এটা পুরোটা ব্যক্তি হচ্ছেন আপনি। আমরা জানি অনুশীলনের প্রাণ হচ্ছেন আপনি, অনুশীলনের হার্ট হচ্ছেন আপনি, বাংলা নাটকের অন্যতম অগ্রগণ্য ব্যক্তি হচ্ছেন আপনি। তো আমি যেটা চাচ্ছি, খুব ছোট করে হলো, যে যে আঙ্গিকটা নিয়ে আপনারা কাজ করছেন, যে ধারাটা নিয়ে কাজ করছেন, এইটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। ঠিক আছে, ধন্যবাদ। প্রথমত অনুশীলন নাট্যদলের যাত্রা শুরু হয় 79 সালে। তখন থেকে আমরা কাজ করি, অন্য যেভাবে কাজ করতো তাই দেখে নিজেদের মতো। কিন্তু আমরা 3-4 বছরের মধ্যেই একটি ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে যাই যে আমরা আমাদের প্রথম কাজ হবে যে আমরা এই দল যা চায়, এই দলে আমরা বলি যে আমাদের এই দলের দর্শন হচ্ছে বস্তুবাদী দর্শন, এবং আমরা আমাদের দলের স্লোগান হচ্ছে নাট্য আন্দোলন সমাজ পরিবর্তন আন্দোলনের একটি অংশ। অর্থাৎ আমরা কমিটেড হয়ে মানুষকে নাটকের মধ্যে দিয়ে জাগাতে চাই, তার মধ্যে বিবেক উন্মোচন ঘটাতে চাই, মানুষ যাতে কোনো কিছু নিয়ে প্রশ্ন করে, যুক্তিবাদী হয়ে ওঠে, এইগুলো করতে চাই। আমরা মানুষকে একেবারে পাল্টে দিতে পারবো নাটক একবারে, এই কথা আমরা বলি না, ব্যাপারে আমরা সচেতন। একমাত্র নাটক মানুষকে পাল্টাতে পারে না, কিন্তু সে কতগুলো পরিস্থিতি তৈরি করতে পারে। এই নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা দেখলাম যে বাইরের স্ক্রিপ্ট দিয়ে আমাদের পারপাস সার্ভ হচ্ছে না। তখন আমরা একটা ডিসিশনে চলে এলাম যে আমরা পারত পক্ষে ভালো হোক মন্দ হোক আমাদের স্ক্রিপ্ট দিয়ে নাটক করব। এটি আমাদের প্রথম একটি বিষয়। যে তখন কিন্তু এখান থেকেই মাসুম রেজা বেরিয়ে এসছে, গিয়াসউদ্দিন সেলিম বেরিয়ে এসছে, আরো হয়তো অনেক নাট্যকারকে চেনেন না। আমিও এভাবেই আমার দলের প্রয়োজনে কলম ধরে নাটক লিখেছি। এই করতে করতে একটা পর্যায়ে এসে আমরা ভাবলাম যে আমরা আমরা ইতিমধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষাও করে ফেলেছি। আমরা শেষ দিকে এসে বিশেষ করে গত 15 বছরে জানি যে একটি মানে তার একটি তাত্ত্বিক বিশ্লেষণ আমি থিয়েটারের 30 পৃষ্ঠার মতো একটি প্রবন্ধে আছেও। তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক না করে তো আমার আপনার তো এক্সপেরিমেন্টের কথা আমি অনেকগুলা বলতে পারি না। আপনার তো অনেকগুলা প্রবন্ধ আছে, নাটক বিষয়ক আপনার হ্যাঁ, অনেকগুলা প্রবন্ধ আছে। আমি আমি এই তত্ত্বায়নটাকে আমার থিয়েটারে ছাপা হয়েছে। আমি একদম অতীত থেকে টেনে আমার দলের প্রয়োজনে আমি এভাবে করেছি, এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনে এটা নিয়েছিল যে আজকে যদি গ্রামে গঞ্জে নাটক টিকিয়ে রাখতে হয় এই প্রক্রিয়াটা হতে হবে। আমরা একটা জায়গায় এসে যখন দাঁড়ালাম, দেখুন আমি জানি না, আমার জানা নেই জন্য বলছি, গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত একমাত্র দল আমার জানা মতে অনুশীলন নাট্য দলই এ পর্যন্ত গভর্নমেন্ট যে টাকা সাবসিডি দেয় একটি পয়সা আমরা নেই না। আমাদের দলে কোনোদিন কোনো মন্ত্রী এমপি এমনকি উপাচার্যকে নিয়ে এসে আমরা তুলিনি, আমরা সৃজনশীল মানুষকে তুলেছি। তো আমরা এই জায়গার থেকে দেখলাম যে আমাদের অর্থকরী অভাব, আমাদের আমাদেরও তাই দাদা, ছাত্রছাত্রীরা, আমাদেরও তাই। ছাত্রছাত্রীদেরও এমনই না। আমরা আমাদের মতো করে, তবে দর্শক বিমুখ আমরা কখনো হইনি। আমাদের নাটকের 2-3টা শো হলে আমাদের প্রোডাকশন কষ্ট উঠে গেছে। সেই জায়গা আমরা সৃজনশীলতার প্রয়োগটাকে বেশি গুরুত্ব দিয়েছি, যে আমরা সৃজনশীলতাকে দিয়ে ওভারকাম করব থিয়েটারকে, এবং থিয়েটার যদি সৃজনশীল হয় লোকে অন্য প্রশ্ন করবেই না। সেখানে 3টি উপাদানকে আমি বেছে নিয়েছি, সেটা যে খুব নতুন তা না, যা অতীত নাট্য বাংলা নাট্য এটা করেছে। এই 3টি উপাদানের একটিকে আমি বলছি যে এমটি স্পেস। এমটি স্পেস মানে কোন শূন্য স্থান। অর্থাৎ আমার এইটার ব্যাখ্যাটা এই যে আমি মঞ্চ পেলে মঞ্চে করব, ফ্লোর পেলে ফ্লোরে করব, একটা ঘরের মধ্যে পেলে ঘরেও করব, যেখানে খুশি আমি নাটকটি করব। 2 নম্বর আমরা বলছি যে লিস্ট কস্ট। লিস্ট কস্ট অর্থাৎ ন্যূনতম ব্যয়, জি। কত স্বল্প ব্যয়ে নাটকটি নির্মাণ করা যায়। তৃতীয় যে উপাদানটি সেটিকে আমরা বলছি পোর্টেবল। 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 পোর্টেবল সে আমরা একসময় ধাউস ধাউস সেট টেনে নিয়ে ইন্ডিয়া যেতাম। সে ফয়েজ জহির সেট করে সেটা টেনে নিতে গিয়ে আমাদের অ্যাক্টরদের অ্যাক্টিং করার ক্ষমতাই শেষ আর কি। এখান থেকে আমরা বেরিয়ে এলাম। এখন আপনি যদি সাম্প্রতিক সময়, আমি যাই না, ঢাকায় গত 15 বছর হলো যেসব নাটক আমরা করেছি কিছুই না, কিন্তু আমাদের বুদ্ধিদীপ্ততা আছে। নাটকের অ্যাক্টিং এর গতি আলাদা করে ফেলা হচ্ছে, স্টোরি লাইন স্ট্রং হচ্ছে,
অ্যাক্টিং এর স্কিল বাড়ানো হচ্ছে। কেউ প্রশ্ন করছে না যে এইখানে সেটটি নেই কেন, কেউ প্রশ্ন করছে না যে এই প্রপস এর বাড়াবাড়ি নেই কেন। এই জায়গাগুলোতে তবে আমরা নিশ্চিতভাবে মিউজিকে জোর দিচ্ছি, দেহের ভাষায় জোর দিচ্ছি। আমাদের অভিনেতাদের ছাত্রছাত্রী হলেও অনেক এখন কঠিন হয়ে গেছে, হয়তো দল আমাকে বন্ধ করে দিতে হবে, কেননা নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাকে ক্রমাগতই স্কিল অভিনেতা যখন দরকার তখন আমি ক্রমাগত অনভিজ্ঞ অভিনেতা পাচ্ছি। আমার অভিনেতাকে মিনিমাম গান জানতে হবে, মিনিমাম নাচ জানতে হবে, তার বাচিক জায়গা পরিষ্কার হতে হবে, তাকে লেখাপড়া জানতে হবে। এই জায়গাগুলোর উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং সৃজনশীল নির্মাণে গুরুত্ব দিচ্ছি। এবং গত 15 বছরে আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা কখনো একটি নাটকের বিশেষ করে রাজশাহীর মতো জায়গায় 10টা-12টা শো হওয়ার পর তো দর্শক শেষ হয়ে যায়, কিন্তু এই 10-12টি শোতেও আমাদের কখনো দর্শকের অভাব হয়নি। এমন একই ব্যক্তি 5-12 নাটক আমাদের টিকিট কেটে দেখেছে। তিনি আমাদের সহযোগিতার জন্য করেছেন তা না, তার ভালো লাগে বলে দেখেছে। আমরা এই জায়গাটা একটা সফল হয়েছি। ফেডারেশন এই তত্ত্বটি নিয়ে একটি কর্মশালা শুরু করেছিল। প্রথম কর্মশালাটি আমি রংপুরে শুরু করেছিলাম, কিন্তু যেটা দেখা গেল দ্বিতীয় কর্মশালা বোধহয় খুলনায় হয়েছিল, ফয়েজ জহির করেছিল। কথা ছিল যে এই প্রক্রিয়াটি চলবে এবং এ নিয়ে জাতীয়ভাবে একটি উৎসব হবে, কিন্তু যেটা দেখা গেল খরচ কম, সেট কম, এইগুলোই বরং এই সেট টেটি লোকে চায়, কেননা সৃজনশীলতার অভাব হয়ে গেছে। সৃজনশীলতা না থাকলে এই কাজটি করা যাবে না। আজকে সৃজনশীলতার অভাবের জন্য অন্য দল এই 3টি ফর্মুলায় কাজ করতে পারছে না। আমি আবারও বলি, এমটি স্পেস, লিস্ট কস্ট অ্যান্ড পোর্টেবল, অর্থাৎ আমাদের যে কোনো স্থানে অভিনয়যোগ্য, কম স্বল্প ব্যয়ে, ন্যূনতম ব্যয়ে এবং বহনযোগ্য। আমার সহজে একেবারে 3-4টা বস্কা বেঁধে নিয়ে যাতে 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে কাজটি করা যায়। কিন্তু আমি তার জন্য মিউজিকও বাদ দিচ্ছি না, হ্যাঁ, লাইটও বাদ দিচ্ছি না, আধুনিক যত প্রকরণ সবই ব্যবহার করছি, কিন্তু তা আমার সাধ্যের মধ্যে থেকে সৃজনশীলতার সাথে, এবং নাটকের গতি বাড়িয়ে দিচ্ছি। আপনি 1 ঘন্টা 20 মিনিটের নাটক, আপনি মাঝখানে ব্রেক নেই, আমি চেষ্টা করছি 10 মিনিটের মধ্যে সে ইনভলভ হয়ে যায়, সে যাতে আর না উঠে যায়, এভাবে নির্মাণ করা হচ্ছে। চেষ্টা করেছি, এখন পর্যন্ত এই জায়গাটা তুলনামূলকভাবে সফল বলবো। সবাই এটা পারবেন কথা বলি না, সবাই এইটি একমাত্র পদ্ধতি এটাও আমি বলি না, কিন্তু সাম্প্রতিক সময়ে এটি আমাদের স্টাইল। দাদা, আমার মনে হয় যে 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, ছাড়তে ইচ্ছে হচ্ছে না। আপনাকে আরেকদিন এর মধ্যেই আসতে হবে। আমি শেষ সময় যেটা বলতে চাচ্ছি যে উত্তরখানা নাটক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে আছে। উত্তরখানায় আমি বলেছি, মানে আমাদের সম্ভবত কৃষি খনা, সেই পোস্ট খনা। হ্যাঁ হ্যাঁ, আমি উত্তরখানায় বলেছি, মনে কেটে কেটে আপনার কাছে গিয়েছে। উত্তরখানা নাটক রবীন্দ্র, এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। আমরা আপনার অনেক দীর্ঘ থিয়েটার জীবন, শিল্পী জীবন প্রত্যাশা করি, আরো অনেক বেশি উত্তরখানা নাটক যাক রবীন্দ্র ভারতীতে, আমরা সেটা চাই। আপনাকে বারে মঞ্চে যেভাবে ছিলেন আমাদের পাশে, এইভাবে থাকবেন আমরা জানি। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের লড়াইয়ের ময়দানের সামনের সারির মানুষ। আমরা আপনাকে পাই, আপনাকে পাবো, এই আমাদের দৃঢ় বিশ্বাস। আপনি ভালো থাকবেন দাদা, অতি শীঘ্রই আপনার সাথে আবার দেখা হবে। আপনার আজকের কথায় আমরা খুব ঋদ্ধ হলাম। ধন্যবাদ। আপনাদেরকেও অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা দর্পণ থিয়েটারের প্রতি। আমরা মানে আমি বিশেষ করে অভিভূত যে আজকের সময়ে এত সব সিরিয়াস বিষয় নিয়ে একটি দল প্রশ্ন উত্থাপন করতে পারে, তাতে কিন্তু যে হতাশা ছিল, আমার মনে হয় সেই হতাশা কাটিয়ে ওঠার রাস্তা দর্পণ থিয়েটার দেখিয়ে দেবে। যে এইরকম ভাবে আপনারাও আধুনিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করার চিন্তা করছেন, আপনারা অঙ্গীকার নিয়ে কাজ করার চিন্তা করছেন। থিয়েটার যেখানে যেতে চেয়েছিল, সাম্প্রতিক সময় আমাদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, সেটি অনেকটাই দূর করলো দর্পণ থিয়েটারের এই প্রচেষ্টা। আমি মনে করি যে এই যে করোনা বিপর্যয়ের মধ্যে আমরা আছি, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, এই সময় আমরা থিয়েটার করতে না পারি, এই চর্চাটি করলে ওই অভিনেতার প্রস্তুতিটুকু হয়ে যাবে। এই চর্চাগুলো যদি আমরা এভাবে করি। আমি আপনাকে একটু ইনফরমেশন দিয়ে দিই, আমরা দীর্ঘদিন থেকেই আমাদের পাঠচক্র চলে, অনেক বছর থেকে। এই পাঠচক্রটা এখন যেহেতু করোনার কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে এটা করতে পারছিলাম না, তখন আমরা এই বিকল্প রাস্তাটা নিয়েছি
এবং এইটা কিন্তু করোনার পরে শেষ হয়ে যাবে না, এটা কন্টিনিউ করব আমরা। আর আমাদের আমিও সাথে প্রত্যাশা আপনি জেনে আনন্দিত হবেন যে 5 জুন আমাদের সাথে যুক্ত হবেন ভারত উপমহাদেশের প্রখ্যাত নাট্য নির্দেশক, আপনার মতো আরো একজন নাট্য ব্যক্তিত্ব, প্রবীর গুহ। হ্যাঁ ঠিক হ্যাঁ যিনি রাত 9টায়। হ্যাঁ হ্যাঁ ইতিমধ্যেই তিনি বাংলাদেশের কয়েকটি আলোচনায় যুক্ত হয়েছেন। তিনিও আমার খুব প্রিয় মানুষ। তিনি প্রবীর গুহ ফিজিক্যাল আপনার খুব কাছের মানুষ, আপনার খুব কাছের ফিজিক্যাল মানুষ, অ্যাক্টিং আমি নিয়ে জানি। কাজ করেন। মধ্যম গ্রামের মানুষ। প্রবীর দাকে শুভেচ্ছা জানাচ্ছি আগাম। আমি হয়তো লোভ সামলাতে হবে আমাকে। 5 তারিখে দেশ নাটকের একটি সেমিনার আছে, যেখানে মামুন ভাই আচ্ছা। বাচ্চু ভাইরা থাকবেন। সেই সেমিনারে আমাকে থাকতে হবে। আমি হয়তো যুক্ত থাকতে পারবো না, তবে আপনাদের পোস্ট থেকে পরবর্তীতে দেখে নেব। তো আপনারাও সবাই ভালো অবশ্যই, আমি থাকবেন। খুব খুশি হব। সবাইকে শুভেচ্ছা। সাবধানে থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। বাই, শুভরাত্রি।